প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। এমনিতে বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন বিবেচনা করলে বেশ একটা স্বস্তির জায়গায় আছি আমরা বলা যায়। আজকে মাত্র দুইজনের মৃত্যুর খবর এসেছে এবং মাঝখানে একদিন একদম শূন্য মৃত্যুও ছিল, ফলে পুরো পরিস্থিতিটা বাংলাদেশের জন্য বেশ স্বস্তি বলা যায়। শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক জায়গায় একটু স্বস্তির দেখা মিলেছিল। কিন্তু গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় নতুন একটি ভেরিয়েন্টের আবিষ্কার গোটা বিশ্বকেই আবার কাঁপিয়ে দিয়েছে বলা যায়। কারণ এই ভেরিয়েন্টটিকে বলা হচ্ছে মানে আতঙ্কের এবং উৎকণ্ঠার ভেরিয়েন্ট অফ কনসার্ন নাম দেওয়া হয়েছে ওমিক্রন। এবং এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, হংকংয়ের মতো জায়গায় বেশ কয়েকজনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যেটা বেশি শঙ্কার সেটা হলো যে এই নতুন ভেরিয়েন্টটি অনেক দ্রুত ছড়াতে পারে এবং যেই টিকা নেওয়া হচ্ছে সেই টিকা ওমিক্রনের ক্ষেত্রে কার্যকর হবে কিনা সেটাও এখনও পরীক্ষিত নয়। ফলে নতুন করে দেশে দেশে বিচ্ছিন্নতা, যোগাযোগ কমিয়ে দেয়া, কোয়ারেন্টাইন ইত্যাদি জিনিসগুলো আবার ফিরে আসছে। আজকেও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ স্থগিত রাখবে বাংলাদেশ। এবং আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে পরিস্থিতি হয়তো আবার একটু শঙ্কার দিকে যেতে পারে। ফলে অনেক দিন পর আজকে আমরা আবার করোনা নিয়ে কথা বলতে বসেছি। আজকে যখন করোনা নিয়ে কথা বলতে বসেছি, আজকের দিনটি 27শে নভেম্বর। আমি একটু অন্য প্রসঙ্গ বলে নেই। আজকে 1990 সালের আজকের দিনে বিএমের তখনকার যুগ্ম মহাসচিব ডক্টর মিলন সন্ত্রাসীদের স্বৈরাচার যে ভাড়াটে খুনিদের হাতে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির কোনায় রিকশায় যাচ্ছিলেন, সাথে ছিলেন ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন। তাদের গুলিতে, সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ডক্টর মিলন। আজকে আমাদের একজন অতিথি আছেন ডক্টর মোস্তাক হোসেন। আজকে উনি ডাক্তার মোস্তাক হোসেন ডাক্তার বিশেষজ্ঞ হিসাবে আমাদের এখানে আছেন, কিন্তু তখন তিনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন, ডাকসুর জিএসের দায়িত্ব পালন করেছেন এবং জাসদের রাজনীতির সাথে তখনও জড়িত ছিলেন। ফলে আজকের মিলন দিবসে ডক্টর মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা আজকের এই অনুষ্ঠান। ডক্টর মোস্তাক হোসেন ছাড়াও আজকে অন্য যারা অতিথি আছেন আমাদের সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর আহমেদুল কবির, আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এবং আশা করছি অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা পাবো কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা একদম বাংলাদেশ না, শুধু বিশ্বের সর্বশেষ আপডেটটি জানার জন্য ডক্টর আহমেদুল কবিরের কাছে শুরুতে যেতে চাই। ওমিক্রন নিয়ে আমাদের প্রস্তুতি আমি এত তাড়াতাড়ি আসলে বলা ঠিক না। মাত্র বৃহস্পতিবার, আজকে শনিবার, 2 দিনের মধ্যে সব কিছু করে ফেলা হয়তো সম্ভব না, কিন্তু আমি ধারণা করছি যে সামনের যেই স্বস্তিটা সেটা সামনে একটু কেঁপে গেলেও যেতে পারে। ডক্টর আহমেদুল কবিরের কাছে একটু সর্বশেষ আপডেটটা জেনে নিতে চাই। জি, আপনি ঠিকই বলেছেন। যেটি হচ্ছে যে B11529 যে মিউটেন্টটা হয়েছে সাউথ আফ্রিকায়, এটা আসলে ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে WHO অলরেডি ডিক্লেয়ার করেছে। যখনই WHO ভেরিয়েন্ট অফ কনসার্ন বলে, দেখুন নর্মালি আমরা এইটা একটা আনপ্রেসিডেন্টেড জিনিস। যেমন মনে করেন যে একটা মিউটেশনের একটা লিমিট থাকে, এইটা মিউটেশনটা এত বেশি যে স্পাইক প্রোটিনেই প্রায় 30 মিউটেশন। এটা একটা আনবিলিভেবল ব্যাপার। টোটাল 50 মিউটেশনের মধ্যে স্পাইক প্রোটিনটাতেই 30 মিউটেশন হয়েছে, যে কারণে WHO এটা নিয়ে খুবই ওরিড যে এই এত মিউটেশন যে ভাইরাসের হয়েছে, এটার নামটা দেওয়া হয়েছে ওমিক্রন। আপনি যথার্থ বলেছেন, কিন্তু এটি যেহেতু এত বেশি মিউটেশন হয়েছে, তাই সবাই চিন্তা করছে এটি হয়তো সংক্রমণের মাত্রা অনেক বেশি হবে। এবং আমরা যেই কনভেনশনাল যে ভ্যাকসিন গুলো দিচ্ছি, সেই ভ্যাকসিনকেও আপনার ইভেট করে এটি সংক্রমিত করার সম্ভাবনা খুবই বেশি। এবং সাউথ আফ্রিকাতে এটি দ্রুত ছড়িয়ে গেছে। এবং নট অনলি দের, সাউথ আফ্রিকার 6টা জায়গা ছাড়াও এর মধ্যেও এটা কনসার্ন এই জন্য যে এর বাইরে অনেকগুলো দেশে কিন্তু এই ভেরিয়েন্টটি ছড়িয়ে গেছে। যে কারণে আপনি ঠিকই বলেছেন, গত কালকে বা আজকের মধ্যে যেটি হয়েছে, WHO 24 তারিখে এই বিষয়টাকে দেখলেন এবং গতকালকে থেকে কনসার্ন যেটা বললেন, আমরা এটা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। আমাদের প্রস্তুতির জায়গায় যেটি হচ্ছে যে ন্যাশনাল টেকনিক্যাল কমিটির ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে কালকে দুপুর 1টায়। আমরা পুরো জিনিসটি পর্যবেক্ষণ করবো এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জেনেভা গিয়েছেন, যাওয়ার আগে অনেকগুলো নির্দেশনা দিয়ে গেছেন এবং সবগুলো এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করতে বলেছেন। এবং এও বলে গেছেন যে উনি যে কোনো রকম সভা সমাবেশ এগুলো যতটুকু মানে আমাদের রেস্ট্রিক্ট করা যায়। কারণ হচ্ছে কি, আমাদের যেই ভেরিয়েন্টটি যেখানেই থাকুক, যেই জায়গাটাতেই যাক,
আমরা বর্তমানে যেই জায়গায় আছি, যেই স্বস্তি, এইটিকে আসলে ধরে নেবার কোনো কারণ নেই। আর ভেরিয়েন্ট যেটাই হোক, প্রতিরক্ষা কিন্তু মাস্ট। দেখুন, এক একটা সময় এক একটা জিনিস আসছে, তারপরে এই ভেরিয়েন্টের বিরুদ্ধে আমরা বলছি যে যেই ভ্যাকসিন আমরা দিয়েছি সেটা কার্যকর নাও হতে পারে। তাহলে এই যে কনসার্ন গুলো, আমাদের যে ইউনিভার্সাল প্রিকশন, সেই জায়গাটায় এখন আমার মনে হয় যে মিডিয়া অনেক বড় রোল প্লে করতে পারে। আমাদের সবাইকে আবার একটু ঘুরে দাঁড়াতে হবে। সবার মধ্যে একটা রিল্যাক্সেশন এসে গেছে যে আমাদের এখানে করোনা রোগীর সংখ্যা কম, মৃত্যুর সংখ্যা কম, সেই জন্য স্বস্তিতে থাকবার কিছু নেই। একমাত্র প্রিভেনশন যেটা, যেই ভেরিয়েন্টই আসুক, যেটি হোক, ইউনিভার্সাল প্রিকশন কিন্তু মাস্ক, এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক করে ফেলা উচিত। আবার একটু নড়ে চড়ে বসা উচিত। অপ্রয়োজনীয় সভা সমাবেশগুলি নিষিদ্ধ করা উচিত। কারণ আপনি অনেক ধরনের রেস্ট্রিকশন করতে পারবেন। ইভেন বিভিন্ন জায়গা থেকে আমরা ব্যান করে দিতে পারবো, সবাইকে দেশে আসতে নিষেধ করতে পারবো। এর মধ্যে এটি কোন কোন জায়গায় ছড়িয়ে গেছে এটি কিন্তু এখনো ঠিক বলা মুশকিল যে পৃথিবীর কোথায় কোথায় ছড়িয়ে গেছে। যেমন ধরেন, ইসরায়েলে ছড়িয়েছে, জার্মানিতে ছড়িয়েছে, চেক রিপাবলিকে গিয়েছে, এরকম বিভিন্ন দেশে, ইউকে তে ছড়িয়েছে। আপনাকে এখন রেস্ট্রিক্ট করতে গেলে সারা বিশ্বকে রেস্ট্রিক্ট যদি করে ফেলা যায়, তাহলে এটি ছড়াবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে রেস্ট্রিকশনের পাশাপাশি প্রিকশন যেটা, যে ইউনিভার্সাল প্রিকশনের যে জায়গা, সেটিতে একটু ভাটা পড়ে গেছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় সেই জায়গাটাকে সর্বাগ্রে নিয়ে আসা উচিত। নাহলে পরে এই ভাইরাস যদি একবার ঢুকে যায়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি একবার ঢুকলে সময় কিন্তু খুব একটা পাওয়া যায় না। সুনামির মতো 2-3 সপ্তাহের মধ্যে সমস্ত জায়গায় বিশাল ধরনের ক্রাইসিস তৈরি করে। তা আমার মনে হয় যে খুবই দরকার যে আবার এই রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করা। জি, ডক্টর আহমেদুল কবির, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মুস্তাক হোসেন, যেটা ডক্টর আহমেদুল কবির বলছিলেন যে আমরা আমাদের সংক্রমণ এবং মৃত্যুর হার কমে যাওয়াতে আমরা এক ধরনের স্বস্তি তো ছিলই, সাথে সাথে আমরা একটু এক ধরনের আত্মতুষ্টি বা একটু রিল্যাক্সেশন সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। এমনিতে এখন বাংলাদেশ সব কিছুই স্বাভাবিক, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, পরীক্ষা হচ্ছে, সভা সমাবেশ, মোটামুটি সব কিছু একদম স্বাভাবিক জীবনে আমরা চলে গেছি। এবং যাওয়াতে যেটা হয়েছে যে এই ধরেন মাস্ক পরা বা গণপরিবহন সব কিছু একদম এখন স্বাভাবিক। কিন্তু ওমিক্রন আসার ফলে আমরা আবার এখন কতটুকু সাবধান হব বা কি করব, একটু কি এখন আমরা একটু দ্বিধায় পড়ে যাব, ঠিক কতটুকু যেতে হবে কতটুকু যেতে হবে না। ডক্টর আহমেদুল কবির যেটা বলছিলেন যে কালকে জাতীয় পরামর্শ কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেখান থেকে নিশ্চয়ই কিছু সুনির্দিষ্ট পরামর্শ আমরা পাবো। কিন্তু ঠিক এই মুহূর্তে একদম আতঙ্ক ঠিক বলবো না এখনও, কিন্তু একটা নতুন ভেরিয়েন্টের যাত্রা শুরুর ক্ষণটাতে আমরা এই সময় আমাদের আসলে এখন কি করা উচিত? জি, ধন্যবাদ। প্রফেসর আহমেদুল কবির যথার্থ বলেছেন। আমাদের এখানে সংক্রমণ আমরা সর্বনিম্ন মাত্রায় আছি। মহামারীর যে কতগুলো পর্যায় আছে, প্রথম পর্যায়ে যেটা শূন্য বলা হয় যে সারা বিশ্বে হয়তো মহামারী, বিশ্বমারী, প্যান্ডেমিক, আমাদের দেশে কোনো রোগী নেই, যেটা আমাদের মার্চের 8 তারিখের আগের অবস্থা ছিল। তারপরের পর্যায়ে হচ্ছে যে স্পোরাডিক, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে 2-1 জন সংক্রমিত হচ্ছে। তারপরের পর্যায়ে হচ্ছে ক্লাস্টার ট্রান্সমিশন, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ সংক্রমণ, এবং তারপরে হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন, অর্থাৎ গণসংক্রমণ। আমরা কিন্তু এখন স্পোরাডিক ট্রান্সমিশন অবস্থায় আছি, অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু কেস আছে, যদিও 300-200 একেবারে কম না। তো স্বাভাবিক জীবনে নিশ্চয়ই যাবো, স্বাভাবিকতার জন্যই তো আমরা সব কাজ করছি। কিন্তু সতর্ক যদি না হই, সেই স্বাভাবিকতা কিন্তু টিকবে না। সতর্ক যদি না হই, আমাদের যে আর্থসামাজিক শিক্ষাগত কার্যকলাপ চলছে, সেগুলো কিন্তু মারাত্মক বাধার সম্মুখীন হবে। আমাদের এই যে নতুন ভেরিয়েন্ট অফ কনসার্ন, আমরা এর আগে দেখেছি যদি কখনো কোথাও একটা ভেরিয়েন্ট উদ্ভব হয়, সেটাকে প্রথমে বিবেচনা করা হয় ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হবে কিনা। তারপরে হচ্ছে পরের ধাপ ভেরিয়েন্ট অফ কনসার্ন, উদ্বেগজনক। এটা কিন্তু সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামকরণ করার পরে এক ধাপে কিন্তু উদ্বেগজনক। আমি উদ্বেগ তো অবশ্যই করতে হবে। আমরা যেহেতু 1.5 বছর ধরে একই রকম প্যান্ডেমিক নিয়ে আছে, আমরা অনেকটি বিষয়ে অভিজ্ঞ আছি, কিন্তু শিথিলতা একেবারেই ছাড়ানো যাবে না। এবং এই নামকরণ একটু বলি যে মিউ ছিল সর্বশেষ ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট, এরপরে নিউ নাম হওয়ার কথা, কিন্তু নিউ আর ইংরেজি নিউ মনে হয় নতুন, কাজে এটা বাদ গেল। তারপরে গ্রিক অক্ষর ছিল জি, এখন জি কিন্তু একটা সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপতির নাম, সেই রাষ্ট্রপতির নামে ভাইরাস তো হতে পারে না। কাজে শেষমেশ এসে ঠেকলো ওমিক্রন বা গ্রিক ও। তো যাই হোক, সেখানে একটা জাম্প হয়েছে, এই জাম্পটা হয়েছে টেকনিক্যাল কারণে, এখানে এপিডেমিওলজিক্যাল বিষয় নেই। তো চট করে সব ফ্লাইট বন্ধ করা, যোগাযোগ বন্ধ করা,
এটা এই পদ্ধতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু অনুমোদন দেয় না। কিন্তু যেটা করতে হবে যে প্রতিটি যাত্রী যারা বিদেশ থেকে আসছে তাদেরকে পর্যবেক্ষণ করা, এবং যেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে এই ওমিক্রন ভাইরাসের, আমি বলবো তারা যদি এখানে আসে সেসব দেশ থেকে সরাসরি ফ্লাইট নিয়ে আমাদের তৃতীয় দেশ হয়ে আসতে হয়। আসতে হয়তো সময় 3 দিন লাগতে পারে, তো অন্তত পক্ষে 10 দিন আপনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা দরকার। আমরা এটা চমৎকার ভাবে ডেল্টা ভ্যারিয়েন্টের সময় করতে পেরেছিলাম, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যারা স্থল বন্দর দিয়ে এসছে, বিমানবন্দর দিয়ে এসছে। ফলে হয়েছে কি, যখন ভারতে তুঙ্গ মুহূর্ত ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ, বাংলাদেশে তখন এখানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বা ক্লাস্টার, 1 মাস পরে এখানে কমিউনিটি ট্রান্সমিশন হলো ডেল্টা ভ্যারিয়েন্টের। ততদিন কিন্তু ভারতে সংক্রমণটা কমে গেছে। ফলে আমরা অক্সিজেনের উপরে একটা বিরাট সংখ্যা নির্ভরশীল ছিলাম ভারতের উপরে। ভারত থেকে কিন্তু মানে স্থল পথে আমাদের সেই এটা আসতে পেরেছে, এটা মানে অক্সিজেন সিলিন্ডার সেটা আসতে পেরেছে। আমাদের এখানে অক্সিজেনের অভাবে দিল্লির মতো অবস্থা হয়নি, যদিও আইসিইউর সংকট ছিল প্রথম দিকে সেখানে। কাজে আমরা এখন থেকে যদি প্রস্তুতি নেই, তাহলে এই বলা হয়ে থাকে বিশ্বমারি একেবারেই ঠেকানো যায় না, এটা আসেই। যত বেশি বিলম্বিত করা যাবে তত বেশি আমরা প্রস্তুতি নিতে পারবো, এবং এই ভাইরাসটার বিরুদ্ধে সারা বিশ্বে যে অভিজ্ঞতাটা হবে সেই অভিজ্ঞতাটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। আমাদের এখানে যখন প্রথমবারের ধাক্কাটা আসলো মার্চ মাসে, গত ফেব্রুয়ারিতে, এই আমাদের ফর্মুলা ছিল কমিউনিটি ট্রান্সমিশন হলেই কেবল আমরা এই সোকল লকডাউন, যাতায়াত নিয়ন্ত্রণে, মুভমেন্ট রেস্ট্রিকশনে যাব। কিন্তু আমরা কিন্তু তার আগের ধাপেই স্পোরাডিক ট্রান্সমিশন এবং ক্লাস্টার ট্রান্সমিশনের মাঝামাঝি সময়ে আমরা 26শে মার্চ সব বন্ধ করে দিলাম। কিন্তু এটা খুব সঠিক সিদ্ধান্ত ছিল। ফলে ওই সময় একটু প্রিএমপ্টিভ অ্যাকশন, মানে আগাম পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের এখানে করোনা সংক্রমণের যে ধাক্কাটা, ঢেউটা কিন্তু আসতে পারেনি, আস্তে আস্তে ভেঙে ভেঙে এসছে। ফলে প্রথম যে ধাক্কাটা হাসপাতালের উপর পড়তো বা মর্টালিটি হতো নিউ ইয়র্ক শহরের মতো, সেটা কিন্তু এখানে হয়নি। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন দেওয়াটা ভেন্টিলেটরের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মরণাপন্ন রোগীকে যদি আমরা ডেক্সামেথাসোন দেই, আমাদের দেশে ডাক্তারবাবু সেটা আগে থেকে দিয়ে আসছে, তাহলে তার মর্টালিটি কমবে। ফলে আমাদের এখানে মৃত্যুর সংখ্যাটা কিন্তু প্রথম দিক থেকেই কম ছিল। কাজেই এই যে ওমিক্রন ভাইরাস, এটা আসবেই, কিন্তু যেন ঝাঁকে ঝাঁকে বা হাজার হাজার মানুষ একসঙ্গে সংক্রমিত না হয়, সেই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। সীমান্ত ব্যবস্থাপনা এবং দেশের ভিতরে যারা সংক্রমিত হচ্ছেন তাদেরকে সবাইকে যেন তারা আইসোলেটেড থেকে, আলাদা থেকে তারা চিকিৎসার আওতায় থাকেন, সেটি ব্যবস্থা করতে হবে। এবং এখানে একটা বিষয়, জেনোম সিকুয়েন্স প্রত্যেকটা রোগীর করার কথা বলছিলাম। যারা বিজ্ঞানী এখানে আছেন, বিশেষ করে ডক্টর সাইদুর রহমান, তারা ভালো বলতে পারবেন যে এটা ডায়াগনস্টিক আরটিপিসিআর এর মাধ্যমে করতে গিয়েই বোঝা যায় এটি ওমিক্রন কিনা। ফলে একটা স্ক্রিনিং হয়ে যাচ্ছে। আরটিপিসিআর যখন আমি কোনো রোগীকে পরীক্ষা করব ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত কিনা, সেটা কিন্তু প্রায় বোঝা যাবে, এবং তারপরে আপনার জেনোম সিকোয়েন্স করে এটা কনফার্ম করা যাবে। কাজেই আমাদের জেনোম সিকোয়েন্স করার বৈজ্ঞানিক দক্ষতা আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সম্পদের এখানে যোগান দিতে হবে। তাহলে কিন্তু আমরা ধরতে পারবো যে আমাদের দেশে আসলো কিনা। এখনো পর্যন্ত আসেনি, কারণ ডায়াগনস্টিক এতে আমরা এখনো খবর পাই, কিন্তু কালকেই চলে আসতে পারে। এতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং আমাদের এই যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বলি, সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যেখানে অনেক মানুষ একত্রে হয়, হাসপাতাল কিংবা ব্যাংক, রেস্টুরেন্ট, এগুলোতে অনেক মানুষ বদ্ধ জায়গায় একত্রিত হয়। সেখানে ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই কঠিন। এখানে যে যে প্রতিষ্ঠানে মানুষ সেবা নিতে আসে, একত্রিত হচ্ছে, বা দরজা বন্ধ করা, বিপণী বিতান, ক্লোজ ডোর, সেখানে অবশ্যই সবাই যেন মাস্ক পরে, পারস্পরিক দূরত্ব কমপক্ষে 1 মিটার হয়, এবং প্রবেশ পথে এবং বিভিন্ন জায়গায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। এবং মনিটর করতে হবে একটা কমিউনিটি সেন্টারে কত লোক এখানে খাওয়া দাওয়া করতে আসছে। তা একটা কিন্তু মাপ স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয়েছে, এত বর্গফুট জায়গায়, এত বর্গমিটার যে কতজন থাকতে পারে, সেটা মানা হচ্ছে কিনা, এটা কড়াকড়ি করতে। এটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ ছাড়া কিন্তু হবে না। একটা বিপণী বিতানে, সে বিপণী বিতানে তারা নাম নিয়ম তারা ভালো জানে, তারা বিভিন্ন জায়গায় গোল দাগ দিয়েছে কে দাঁড়াবে, সেখানে পারস্পরিক দূরত্ব বজায় রেখে সেই দরজা বদ্ধ বিপণী বিতানে তারা আছে কিনা, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে।
আমরা আজকেও শহীদ ডক্টর মিলন স্মরণে সমাবেশ করেছি। সব জায়গায় স্বাস্থ্যবিধি কিন্তু রক্ষা আমরা করতে পারিনি। আমি ছিলাম, ডক্টর খসরু ছিল, ডক্টর আহমেদুল কবিরও ছিল, আমরা সবাই কিন্তু মিলনের সাথে সংগ্রাম করেছি ছাত্র জীবনে। কাজেই এটা একটা দেখার বিষয়, যেরকম সমাবেশ যেগুলো ইনডোরে হচ্ছে সেখানে যারা উদ্যোক্তা তারা এই স্বাস্থ্যবিধি মানার জন্য কতটুকু তারা মানে তৎপর, তাহলে কিন্তু আমরা এই যে হঠাৎ করে আসবে না, আমাদের এখানে ওমিক্রন ভ্যারিয়েন্টটা হয়তো ধীরে ধীরে আসবে, আমরা এটাকে সামাল দিতে পারবো। না হলে কিন্তু দেখা যাবে যে ঝাঁকে ঝাঁকে রোগী আমরা পাচ্ছি যারা ওমিক্রন ভাইরাস দ্বারা আক্রান্ত, এবং এটা ডেল্টার চাইতেও বেশি সংক্রমণশীল, কারণ ডেল্টাকে পরাজিত করেই কিন্তু এটা উদ্ভব হয়েছে। এর মধ্যে মিউটেশন অনেক হয়েছে ভাইরাসের, যেগুলো দুর্বল সেগুলো হারিয়ে গেছে, সেগুলো হয়তো আমাদের আলোচনায় নেই। যেটা ডেল্টাকে ডিফিট দিয়েছে ট্রান্সমিশনের দিক থেকে, রিইনফেকশন, যারা ভ্যাকসিন নিয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন, যারা আগে থেকে আক্রান্ত হয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন, ডায়াগনস্টিকের সমস্যা হচ্ছে, সেই ডায়াগনোস সমস্যা থেকে বোঝা যাচ্ছে এটা ওমিক্রন। কাজে আমাদেরকে এই বিষয়ে শিথিল হওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত দেশ করোনা একেবারেই দূর হয়ে গিয়েছিল, মৃত্যু একেবারেই শূন্য হয়ে গেছিল, সেখানে কিন্তু ডেল্টা আঘাত ফেলেছে। চীন কি বলুন, ভিয়েতনাম বলুন, থাইল্যান্ড, ভুটান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অবশ্য উত্তর কোরিয়াতে এখনো পর্যন্ত আমরা রোগী আছে বলে শুনিনি, তার একটা সফল মডেল তাইওয়ান, সেই ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু সেখানে আক্রমণ হয়েছে, এরা সবচেয়ে সফল দেশ। কাজেই আমাদের দেশে আমরা একেবারেই শূন্য করতে পারিনি। একদিন আমাদের মৃত্যুর সংখ্যা শূন্য ছিল, সেদিন শুক্রবারের পরের দিন শনিবারে। আমাদের এখানে সংক্রমণ একেবারেই শূন্য ছিল না। কাজেই আমাদেরকে এই বিষয়ে যে যা কিছু করণীয় করতে হবে, এবং আমাদের যেসব জোর দেওয়ার কথা, আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা বৈঠক করছেন, আলোচনা করছেন, কালকেও বৈঠক হবে, আমরা এগুলো সবাই মিলে কার্যকরী করতে হবে। ধন্যবাদ। জি, ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আমরা মানে ডক্টর মুস্তাক হোসেনের কাছে যে অভিজ্ঞতাগুলো শুনলাম, এবং আমরা আসলে মোটামুটি এটা ঠিক যে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বই করোনার ব্যাপারে 1.5 বছরের অভিজ্ঞতা অর্জন করেছে। এখন এই অভিজ্ঞতা থেকে আমরা কী শিখলাম সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমরা যেই ডেল্টা ভেরিয়েন্টের কথা বলছিলেন ডক্টর মুস্তাক হোসেন, আমরা বিমানবন্দর মোটামুটি সামাল দিতে পারলেও আমরা কিন্তু স্থলবন্দর পুরোপুরি দিতে পারিনি। সেই কারণে ডেল্টার সময় যেটা হয়েছে যে এর আগে ঢাকা থেকে সারা দেশে যেত, আর ডেল্টার সময় ঢাকার বাইরে সীমান্ত এলাকা থেকে ঢাকার দিকে দ্রুত এসেছে। ফলে অতীতের ভুল বা অতীতের শিক্ষা থেকে নতুন করে শিক্ষা নিয়ে ওমিক্রনের বিরুদ্ধে আমাদের লড়াইটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত? এখন ওই মানে অমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিয়ে বিশ্ব বিজ্ঞানীদের মধ্যে এখন পর্যন্ত কোন রকম ঐক্যমত্য বা কোনো প্রাথমিক ধারণাও গড়ে উঠেনি। কিন্তু আমি একটা ব্যাপারে একটু মানে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, অমিক্রনের এই যে উত্থানটা, মানে এই উদ্ভব গুলো কেন হচ্ছে। মিউটেশন হবে, এটা খুব স্বাভাবিক, মানে ভাইরাসের মিউটেশন হবে এবং মাঝে মাঝে এই ধরনের ভ্যারিয়েন্ট হবে, ভ্যারিয়েন্ট কনসার্ন হবে। কিন্তু খেয়াল করতে হবে এগুলো কোথায় হচ্ছে। মনে করেন ডেল্টা কোথায় তৈরি হলো, অমিক্রন কোথায় তৈরি হলো, এটার মধ্য দিয়ে আসলে বুঝতে পারা লাগবে যে আসলে এই মহামারী মোকাবেলার ক্ষেত্রে আমরা আসলে বিশ্বকে কিভাবে বিভক্ত করছি, এবং এই বিভক্তি এই আজকে এই ধরনের ভ্যারিয়েন্টের উদ্ভবের পেছনে ভূমিকা রাখছে। দক্ষিণ আফ্রিকাতে 24 ভাগ, কেউ বলেন 28 ভাগ ভ্যাকসিনেটেড অবস্থায় ছিল, এবং এরকম অবস্থায় বাংলাদেশ এখন প্রায় 30-32 ভাগ বা এরকম কিছু শতকরা। এবং খেয়াল করবেন ভারতে যখন ডেল্টা ভ্যারিয়েন্টের উদ্ভব হয়, এগুলো আসলে সবসময় বলা হচ্ছে যে এই যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশ্বকে বিভক্ত করা হলো, যেটা বলা হচ্ছে যে প্রথম ডোজ যখন আমরা পৃথিবীতে আজকে মানে প্রতি একটি প্রথম ডোজের বিপরীতে 5টি দ্বিতীয় এবং তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে। সেই যে বৈষম্য, এই বৈষম্য আসলে ভ্যারিয়েন্টের উদ্ভব ঘটাচ্ছে, এবং এই বৈষম্যের ভ্যারিয়েন্ট পরবর্তীতে পৃথিবীর সকল বৈষম্যকে দূর করে ফেলছে। আজকে নেদারল্যান্ডে 600 জন প্যাসেঞ্জারের মধ্যে 61 জন পজিটিভ ছিল আজকে। অতএব এইরকম অবস্থা ওনারা যে খুবই আনন্দের সঙ্গে ভ্যাকসিন দিয়েছিলেন, আমি খুবই দুঃখের সঙ্গে বললাম যে ইউরোপিয়ানরা ভাবলেন যে ওনারা অনেক ভ্যাকসিন দিয়েছেন এবং আফ্রিকানদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন বা তাদের জন্য ভ্যাকসিন প্রোভাইড করলেন না। এই বৈষম্যের ফলে আফ্রিকাতে যখন ভ্যারিয়েন্ট উদ্ভব হলো, তখন কিন্তু পৃথিবীর সকল সীমানা মুছে এখন এই ভ্যারিয়েন্ট মুভ করবে। অর্থাৎ ভ্যাকসিনের মুভমেন্টের উপর আপনার নিয়ন্ত্রণ থাকতে পারে, ভাইরাসের মুভমেন্টের উপর নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। এই রাষ্ট্রীয় নায়কের ক্ষেত্রে বিশ্ব পরিচালনায় যারা এখন আছেন, ওনারা এই সত্য যত দ্রুত উপলব্ধি করবেন, ততই আসলে এই ধরনের নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব এবং তার মোকাবেলার সঠিক কৌশল উদ্ভাবন করতে পারবেন। অতএব আমি এই বিষয়টির দিকে, অমিক্রন এটি একটি সিগন্যাল আমাদের, যেটা থেকে বুঝতে হবে ডেল্টায় সিগন্যালটি দিয়েছিল, অমিক্রন এটা রিমাইন্ডার হিসেবে দিল। এরপরও যদি আমরা এটা বুঝতে ব্যর্থ হই, তাহলে আসলে ধারাবাহিকভাবে এটি এই ধরনের বারে বারে নতুন ধরনের ভ্যারিয়েন্টের উদ্ভব হবে। এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানে ভ্যাকসিন বলেন আর অ্যান্টিভাইরাল বলেন, যত ধরনের কৌশল, এবং এই ক্ষেত্রে বলাই হয়েছে, ইতিমধ্যে প্রফেসর আহমেদুল কবির মেনশন করেছেন কিন্তু, যে স্পাইক প্রোটিনে 30টি মিউটেশন, আরবিডিতে 10টি,
এর আগে ডেল্টায় ছিল 2টা, আর এখানে 10টা চেঞ্জেস। মানে আমরা আসলে ভাবতে পারি না এই ভাইরাসটি কিভাবে কি হতে যাচ্ছে। অতএব কেন WHO 2 দিনে মানে 48 ঘন্টায়, মুস্তাক ভাই যে বললেন যে 48 ঘন্টা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলার পেছনে মানে এটা এতটাই কনভিন্সিং, মানে এতটাই ভয়ঙ্কর, এটা বুঝতে বেশিক্ষণ সময় লাগে না কমিটি। আমি সেই জন্য বলবো যে এরকম ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। অতএব অমিক্রন মোকাবেলার সময়ে সমগ্র বিশ্বে এই ধরনের একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হতে হবে, যেটি সমগ্র বিশ্বব্যাপী, যেটা বারবার বলা হচ্ছে, পৃথিবীর কোনো একটি মানুষ আনপ্রোটেক্টেড থাকলে পৃথিবীর কোনো মানুষই প্রোটেক্টেড থাকবে না। অতএব এই দৃষ্টিভঙ্গিটা যদি এই অমিক্রনের মাধ্যমে আমাদের সামনে উন্মোচিত না হয়, এবং বাংলাদেশ যেটা বলেছেন মুস্তাক ভাই এবং প্রফেসর আহমদুল কবির, খুব স্পষ্ট বেশ কিছু মেজারের কথা ওনারা নিবেন বলেছেন। আমরা আশা করবো আগামীকাল থেকে সেই মেজারগুলো নেওয়া হবে। এবং আপনারা জানেন যে লকডাউন আসলে, আমি আবার বলতে চাই, আজকে এই লকডাউন আবারও আসবে পৃথিবীতে। অলরেডি বিভিন্ন জায়গায় আজকে লিমিটেড স্কেলে 6 ঘন্টার লকডাউন ইউরোপের বেশ কিছু দেশে শুরু হয়ে গেছে, এবং এটা ছাড়া আসলে ওনারা ট্রান্সমিশন থামাতে পারবে না। মুস্তাক ভাই বলেছেন ইতিমধ্যে যে এটা ট্রান্সমিসিবিলিটি হাই, এটার ইনফেক্টিভিটি হাই, এবং এখনো প্রেডিক্ট করা যায় না। কিন্তু এটা যেহেতু এটা যে চাবিটা দিয়ে ঢুকে মানুষের শরীরে, ওই চাবিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে, মনে করা হয় যে এটা সম্ভবত বেশি রোগের জটিলতাও বেশি তৈরি করতে পারে। এটি এখনো নিশ্চিত হয়নি, কিন্তু এটা আশঙ্কা করছে বিজ্ঞানীরা। সেই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, তাহলে লকডাউন মানে পৃথিবীকে একেবারেই, আমরা মনে করি সমগ্র পৃথিবীব্যাপী আসলে এক ধরনের বিশেষ বন্দোবস্ত দিয়ে এই ভাইরাসটির বিরুদ্ধে মানব জাতির বিজয় যদি অর্জিত না হয়, তাহলে বারে বারে একটি ভ্যাকসিন, আপনারা জেনেছেন ইতিমধ্যে, কোন ভ্যাকসিন 25% কার্যকর না আসলে এই ভ্যারিয়েন্টের এগেইনস্টে, এখন যে এক্সিস্টিং ভ্যাকসিন গুলো আছে। এরকম অবস্থায় আসলে আপনারা ভাবতে পারি না যে আমরা ওভারনাইট 1 মাসের মধ্যে নতুন কোনো ভ্যাকসিন উদ্ভাবন করে ফেলবে। অতএব এই অবস্থায় যখন আপনার টোটাল হাতের সকল অস্ত্র ভান্ডারের সকল অস্ত্রের প্রায় 70-75% অকার্যকর করার মতো ভাইরাসের উদ্ভব ঘটে গেছে, তখনও যদি আমরা সতর্ক না হই, জাতি হিসেবে, মানব জাতি হিসেবে, আসলে স্পেসিস হিসেবে এটা আমরা বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে পারি। এবং এখানে আসলে এই ধনী দেশ গরিব দেশের যে বৈষম্য, বিজ্ঞানে অগ্রসর অনগ্রসরতার যে বৈষম্য, সাদা কালোর যে বৈষম্য, ইউরোপ এবং এশিয়া আফ্রিকার যে বৈষম্য, এই সব বৈষম্য মুছে দিবে এই ভাইরাস। আমি দুঃখের সঙ্গে বলতে চাই, যেটা আসলে আমরা বারবার এই বৈষম্য দূর করার কথা বলেছি, এই অমিক্রনের উদ্ভবের মধ্য দিয়ে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে যদি আসলে এইভাবে বিজ্ঞানে বৈষম্য রাখা হয়, মানুষের অ্যাক্সেস টু ট্রিটমেন্ট, অ্যাক্সেস টু ভ্যাকসিন এবং এই সকল বিষয়ে বৈষম্য রাখা হয়, তাহলে সেই ন্যাচারাল ফেনোমেনন আসলে এই বৈষম্য মুছে দিবে। আমরা অমিক্রনের বিরুদ্ধে প্রফেসর আহমেদুল কবির সহ ইতিমধ্যে উনি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার আগে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। তবে আমি আশা করব যে আমাদের যে বিষয়টি একেবারেই মিসিং গত 1.5 বছর যাবত, সেটি হচ্ছে যেটা উনি বলেছেন, 6টি সুপারিশ এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। প্রথমটি মাস্ক, আর 6 নম্বরটি ভ্যাকসিন। প্লিজ এই কথাটি আপনার অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। আজকে আমি এই ক্রোনোলজিটা বুঝতে পারতে হবে। 1 নম্বরে মাস্ক বলা হয়েছে, 6 নম্বরে ভ্যাকসিন বলা হয়েছে, অমিক্রন মোকাবেলার কৌশলপত্র যেটুকু আজকে রিলিজ করা হয়েছে। অতএব দয়া করে এই সকল রকম রাষ্ট্রীয় কৌশল নির্ধারণে, মিডিয়া ট্রান্সমিশনের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, আমি তো কমিউনিকেশন বিশেষজ্ঞ না, আমি শুধু এই কথাটুকু বলতে পারবো। আপনি মিস্টার প্রফেসর আমির, আপনাদের দায়িত্ব এই মেসেজকে ক্লিয়ারলি মানুষের মগজে দেওয়া যে টাইটলি ফিটেড, মানে যথাযথভাবে টাইট ফিটেড মাস্ক পরাটা হচ্ছে 1 নম্বর অস্ত্র। দূরত্ব, মোস্তাক ভাই বলছিলেন, দূরত্ব দ্বিতীয়, ক্লোজ রুম তৃতীয়, এগুলো বন্ধ করে ফেলতে হবে একদম এক কথায়। মানে এই কথাটা কোনো রকম নাই, কোনো জনসমাবেশ নিষিদ্ধ করতে হবে। আসলে এই কথাগুলো যদি আমরা বুঝতে ভুল করি আবারও, তাহলে কিন্তু গতবারে কিছু আমরা সফল হয়েছিলাম, এবার কিন্তু বেশি যদি যেই ঢিলাঢালা ভাবটা এসছে, এবং এটার সঙ্গে বারবার বলা হয় অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা কর্মকাণ্ড, কি সমস্ত সামাজিক বিবাহ, এই সমস্ত আলোচনায় এনে এর ব্যাপকতা, এর যে মানে সাংঘাতিক ক্ষতিকারক ক্ষমতা, এগুলো কিন্তু ভোতা হয়ে যাবে। অতএব আমি আজকে প্রথম দিনই, মানে প্রথম আলোচনা বলতেছি, এই ভাইরাসের এই ভ্যারিয়েন্ট মোকাবেলার ক্ষেত্রে শক্ত অবস্থানে যদি না থাকি, আমরা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে যাইতে পারি। অতএব দয়া করে এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডের এই সমস্ত উদাহরণকে সামনে এনে সরকারকে কঠোর অবস্থান নিতে বিরত করবেন না। এই ক্ষেত্রে আমরা আশা করব স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যকেই যেন প্রধান বিবেচনার সামনে নিয়ে আসতে পারেন, আপনারা এর গুরুত্ব অনুধাবনে যেন রাষ্ট্রকে বাধ্য করতে পারেন। আপনাদের দিকে তাকিয়ে রইলাম, আপনারা যেন বাকি সকল বিষয় আছে এগুলোর গুরুত্ব পেছনে দিয়ে মানুষের প্রাণকে প্রধান গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেন, এটা আশা করব। আর মিডিয়ার কাছে আশা করব এই সমস্ত মেসেজগুলো ক্লিয়ারলি বলা। দয়া করে আরেকবার ভ্যাকসিন নিয়ে আর এই যে অ্যান্টিভাইরাল নিয়ে যেগুলো চলে, এগুলো যেন না চলে। একটু আজকে প্রথম দিনই বলে ফেলি, এই ভ্যাকসিন আর অ্যান্টিভাইরাল নিয়ে আলোচনা করে মানুষের মনোযোগ নষ্ট করবেন না প্লিজ। আগামী কয়েকটা দিন, আগামী কিছুদিন যে অস্ত্রটি কার্যকর, সেই অস্ত্রগুলোকে
যেন রাষ্ট্র যথাযথভাবে প্রয়োগ করতে পারে, আপনারা মিডিয়া রাষ্ট্রকে এই দিকে যেন ডিরেকশন দেন। আপনার কাছ থেকে আরেকটা জিনিস একটু জেনে নেই, মানে আমাদের সামনের এই দিনগুলিতে বিমানবন্দর এবং স্থলবন্দর এইটার ম্যানেজমেন্টটা কি হওয়া উচিত এই জায়গাতে? কারণ কতদিন আমরা আমি নিশ্চিত যে যতই চেষ্টা করি হয়তো ওমিক্রনের আশাটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু যেটা মুস্তাক ভাই বলছিলেন যে কত দেরি করতে পারবো, দেরি করলে আমাদের প্রস্তুতিটা একটু ভালোভাবে নিতে পারবো। সেক্ষেত্রে স্থলবন্দর এবং বিমানবন্দর এই দুইটা জায়গার ব্যাপারে স্থলবন্দর নিয়ে আমাদের তো আসলে ভারত পর্যন্ত এখনো পৌঁছায়নি, তবে আমাদের যে ব্যাপারটি বলা হচ্ছে যে আমি যে কারণে মাত্র মেনশন করলাম প্রথমে, যে এয়ারপোর্টে আপনারা যদি একটু খেয়াল করেন, নেদারল্যান্ডে ওখানে নিউ ইয়র্ক টাইমসের জার্নালিস্ট ছিলেন, উনি টুইট করেছেন ওনাদের 4 ঘন্টা মানে বন্ধ করে রেখেছে ওই প্লেনের মধ্যে। মানে আপনাদেরকে আসলে এই ব্যাপারটা বুঝতে হবে যে এটা এই ব্যাপারে কিছুটা রুড অ্যান্ড ব্রুটাল ডিসিশন নিচ্ছে ইউরোপিয়ানরা, আমেরিকানরা তাদের সঙ্গে চলে আসছে। সো এইটা শুধুমাত্র, এবং সাউথ আফ্রিকার গভর্নমেন্ট বলেছে আজকে যে আমরা কি আজকে এই জেনোম সিকোয়েন্স করে এটা জানানোর অপরাধে সাজা পাচ্ছি। আমি একদম কোট আনকোট বলতেছি যে সাউথ আফ্রিকার সরকার বলছে যে আমি কি আজকে এই আমার এই অমিক্রনের উদ্ভবের কথা জানিয়ে পৃথিবীতে আমি সাজাপ্রাপ্ত হলাম? তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এরকম করলে পরে তারা সিকোয়েন্স করার রেজাল্ট জানাবে না। অতএব আমি বলতেছি যে আমাদের বর্ডার সিল করতে হবে, কিন্তু আমাদের নতুন যে মানে নতুন ফেনোমেনন গুলো এগুলো কিন্তু বুঝতে পারা লাগবে। আমাদের দেশেও তো এই ধরনের যে কোনো নতুন ধরনের সিকোয়েন্স করার ফলে উদ্ভব হতে পারে, যেটা মোস্তাক ভাই বললেন। সিকোয়েন্সিং আমরা যেটা ইনঅ্যাডিকুয়েট সেই জন্য আমরা কিছু জানি না ওইভাবে যথেষ্ট। তবে আমরা বলবো যে বর্ডার গুলো, বিশেষ করে এয়ারপোর্টে আমাদের পিসিআর এ যেটা মোস্তাক বলেছে, এখানে একটা প্রাথমিক ধারণার সুযোগ আছে, অতএব সেটা ব্যবহার করা। আমি ডিটেল টেকনিক্যালিটিসটা বললাম না, এটা নিয়ে আসলে পিসিআর এর মাল্টিপ্লেক্স বা মাল্টি ভ্যারিয়েন্ট অ্যাসেস সিস্টেমটা এস্টাবলিশ করে আমাদের পয়েন্ট অফ এন্ট্রি গুলোকে ওইখানে স্ক্রিন করা, এবং ওইটার একটা পার্সেন্টেজকে আমাদের সিকোয়েন্সিং ল্যাবরেটরি গুলোকে ইকুইপ করে একটা 5% অফ দ্য স্যাম্পল, পজিটিভ স্যাম্পলকে সিকোয়েন্স করে বুঝতে পারা দরকার। সো আমাদের এই জায়গাগুলোতে ইমিডিয়েটলি ল্যাব সেট আপটা খুবই জরুরি, এবং সেটার জন্য এই ল্যাব সেট আপগুলোকে, পয়েন্ট অফ এন্ট্রি গুলোকে ক্লোজ করা, এবং ফুল নেশনকে ওয়ার ফুটিং এ নেওয়ার চেষ্টা করেন প্লিজ। পুরো নেশনকে ওয়ার ফুটিং এ নিলে সিরিয়াসনেস থাকবে, এবং মাস্কের বেলায় এবং অ্যাবান্ডেন্ট মাস্ক প্রিন্ট করতে হবে। দুঃখ হচ্ছে ভ্যাকসিনের জন্য অথবা ওই সমস্ত অ্যান্টিভাইরালের জন্য 10টা কোম্পানি অ্যাপ্লাই করে। আপনি কি দেশে এখন পর্যন্ত সার্জিক্যাল মাস্কের জন্য এরকম ঢালাও কোটি কোটি মাস্ক তৈরি করার জন্য এরকম আগ্রহী উৎসাহ পাওয়া যাচ্ছে? অতএব যখন মুনাফা মানুষের প্রাণের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন আসলে আগ্রহীদের দেখা যায় না এই দৃশ্যপটে। অতএব দয়া করে আপনারা ফোর্স করবেন যারা নাকি এই সময়ে যাদের এগিয়ে আসার দরকার তারা যেন এগিয়ে আসে, অথবা এগিয়ে না আসলে তারা যেন সামাজিকভাবে ঘৃণিত হয়। আমি খুবই দুঃখিত এরকম কথা বলার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমরা রাত 10টার সংবাদ শিরোনামে যাব, তার আগে ডক্টর মোস্তাক হোসেনের কাছে একটা ছোট্ট জিনিস অল্প একটু জেনে নেই যে মানে ঢাকা বিমানবন্দরে বিদেশ থেকে যারা আসছেন তাদের তাৎক্ষণিক পরীক্ষা করার কোনো ব্যবস্থা আছে বলে আমি ঠিক জানি না, মানে আরটিপিসিআর বা এরকম কোনো কিন্তু আমার অভিজ্ঞতা হলো যে আমি কিছুদিন আগে দিল্লি গিয়েছিলাম, দিল্লি এয়ারপোর্টে কিন্তু একদম এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করেই তারপরে বেরোতে হয়, যদি রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু ঢাকা এয়ারপোর্টে ঢোকার সময় কিন্তু তেমন কোনো টেস্ট করার ব্যাপার থাকে না। একটু যদি আপনার এই জায়গাটা একটু আপডেটটা জেনে নিতে চাই আপনার কাছ থেকে মুস্তাক ভাই। এটা এখনো হয়নি, কিন্তু ব্যবস্থা হয়েছে যে ইউনাইটেড আরব এমিরেতে যারা কাজ করতে যাচ্ছেন তাদের ওই সরকারের চাপে আমরা আরটিপিসিআর এর ব্যবস্থা বিমানবন্দরে আছে, আমরা ইচ্ছে করলে করতে পারি সেই ব্যবস্থাটা, যে যারা এখানে ঢুকবেন তারা নমুনা দিয়ে যাবেন, তাদের যোগাযোগ টেলিফোন নাম্বার দিয়ে যাবেন, তারা যদি পজিটিভ হন তারা আইসোলেশনে থাকবেন, আর নেগেটিভ হলে তারা হয়তো কয়েকদিন কোয়ারেন্টাইন করে হোম কোয়ারেন্টাইন করে চলে যাবেন। এইটা ডিসিশন হয়নি, কিন্তু সেই অবকাঠামো কিন্তু হয়ে গেছে আমাদের মধ্যপ্রাচ্যগামী ভাইদের বোনদের জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ওমিক্রন দ্রুতই ছড়াচ্ছে এবং সংখ্যাটাও দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আমি জানি না সামনের দিনগুলিতে কি হবে, বিশেষজ্ঞরা বলবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে, এবং এর আগে অনেক রকমের ভেরিয়েন্ট এসেছে, ডেল্টা এসেছে, কিন্তু ওমিক্রনটা একদম হঠাৎ করে এসেই তার আতঙ্ক অনেক বেশি ছড়িয়েছে, এবং সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে
নাম দিয়েছে, এবং মানে এটা প্রমোশন বলা যায় একরকম আর কি, কোনো ধাপ ছাড়াই ধাপ করে একদম ভেরিয়েন্ট অফ কনসার্ন, কারণ এটা দ্রুত ছড়ায় এবং এটার এত বেশি চরিত্র বদল করেছে যে আমাদের যে টিকা সারা বিশ্বে দেওয়া হয়েছে সেই টিকা কতটা কার্যকর হবে সেটা নিয়েও কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন, যদিও মানে একদমই শুরুর দিকে, কিন্তু সামনের দিনগুলোতে আমাদের অনেক বেশি সাবধানতার কথা বলা হচ্ছে। ডাক্তার আহমেদুল কবির, বিরতির আগে অধ্যাপক সাইদুর রহমান খুবই একটা জরুরি কথা বলেছেন। জরুরি কথাটা হলো যে করোনা ভাইরাস কিন্তু একদম বৈষম্যহীনভাবে গোটা বিশ্বে ছড়িয়েছে, সারা বিশ্বের প্রতি প্রান্তে, কিন্তু ঠেকানোর ক্ষেত্রে যখন টিকার কথা এলো, ভ্যাকসিনের কথা এলো, তখন কিন্তু সেই বৈষম্যটা আমরা আবার নতুন করে তৈরি করলাম। নিয়মটা ছিল যে যদি গোটা বিশ্বকে একটি ইউনিট ধরে যার যেখানে যতটুকু দরকার টিকা সেইভাবে যদি বিলি করা যেত তাহলে একটা সত্যিকারের সুরক্ষা তৈরি হতো, কিন্তু যাদের কাছে অনেক টাকা আছে তারা অপ্রয়োজনে অনেক বেশি টিকা নিল আর গরিব মানুষের টিকা পেল না। কিন্তু সীমান্ত তো আর আসলে দেশ মানে না। এখন দক্ষিণ আফ্রিকায়, অবহেলিত দক্ষিণ আফ্রিকা, তারা অনেক টিকা কম পেয়েছে, সেখানে যেই ভেরিয়েন্টটি হলো সেটি কিন্তু ইউরোপ বা আমেরিকায় যেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই যে বৈষম্যহীন করোনাকে আমরা আবার বৈষম্যের মাধ্যমে নতুন করে ছড়ানোর ব্যবস্থা করে দিলাম, সাইদুর রহমান যেটা বলছিলেন, এই জায়গাটা একটু আপনার কাছে শুনতে চাই, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আমি একটু আগে বলছিলাম আমাদের এই যে ন্যাশনাল টেকনিক্যাল কমিটির প্রেসিডেন্ট জয়েন করেছেন, যে সাইদুর রহমান সাহেব যে শুনতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে। অধ্যাপক আহমেদুল কবির, আপনাকে শুনতে পাচ্ছি না, কোথাও কি মিউট হয়ে গেছে কোনো কারণে? এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, জি জি। ওকে ওকে, জি জি। না, আমি বলছিলাম যে অধ্যাপক সাইদুর রহমান কিন্তু খুব ক্লিন এবং ক্লিয়ার কিছু কথা বলেছেন। আমি ওনার সঙ্গে একমত পুরোপুরি। এই জন্য এই যে বৈষম্যটি, সেটি মনে হয়েছিল যে ওয়েব একটাই আসবে, আর কোনো ওয়েব আসার সম্ভাবনা নেই, সুতরাং যারা যেখানে মারা যাক, আমরা ভ্যাকসিন দিয়ে প্রোটেক্টেড থাকি। এই যে একটা কুক্ষিগত বা চিন্তা ভাবনা, যেটা যে আমরা ভ্যাকসিন দিয়ে প্রোটেক্টেড থাকবো, যারা প্রথমে ভ্যাকসিন দিয়েছিলেন তাদের কিন্তু ভ্যাকসিন অ্যান্টিবডি কিন্তু শেষ হয়ে গেছে এখন। মানে গোলা বারুদ যা নিজেরা আগে তৈরি করেছিলেন সেগুলো কিন্তু শেষ, 6 মাস পরে মেয়াদ শেষ। যেমন ধরুন সিঙ্গাপুরে তারা কিন্তু সবার আগে ভ্যাকসিন দিয়ে 90% উপরে ভ্যাকসিন কিন্তু তারা দিয়েছে তাদের জনসংখ্যার। এখন দেখেন সিঙ্গাপুরে 3000-এর উপরে বেশি প্রতিদিন ইনফেক্টেড হচ্ছে এবং ডেথ রেটও অনেক বেশি। তাদের অ্যান্টিবডির কিন্তু যেই মজুদ ছিল সেগুলোর অ্যান্টিবডি টাইটার কমে গেছে। যদি বৈষম্যহীন ভাবে সারা বিশ্বকে একই সঙ্গে চিন্তা করা যেত, যেটা আপনি বলেছেন, তাহলে কিন্তু আজকে এই 3rd 4th ওয়েভ গুলো আমরা ফেস করতাম না, এই জিনিসটা একসঙ্গে এলিমিনেটেড হয়ে যেত। এখন আমরা কাউকে সুরক্ষিত করছি, কাউকে করছি না। যাদেরকে করছি না সেই জায়গা থেকে তো ভাইরাসটার মিউটেশন হওয়া এবং অন্যান্য পসিবিলিটিস থাকেই। আর আমরা যারা অ্যান্টিবডি নিচ্ছি, ওই ভাইরাস তার কাছে আসলে তো অ্যান্টিবডি প্রেসারে সে আরো বাঁচার জন্য নতুন মিউটেশন সে তৈরি করবে, ভ্যাকসিন স্কেপ মিউটেশন, অ্যান্টিবডি ইনডিউস মিউটেশন, যে কারণে যে ভয়ানক জিনিসটি তৈরি হয়েছে। সাইদুর রহমান সাহেব প্রপারলি বলেছেন, স্পাইক প্রোটিনের 30 মিউটেশন, এটা তো আনবিলিভেবল, এবং আরবিডি তে 10 মিউটেশন, টোটাল 50 মিউটেশন। এটা দেখে WHO আসলেই কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, তারা কিন্তু সময় নেয়নি। এত দ্রুততার সঙ্গে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলেছে, যে কারণে আমরা অত্যন্ত কনসার্ন এটা বিষয়ে। আর জিনিসগুলো যেগুলোতে খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে, এখন যেই ভেরিয়েন্টই হোক, যেটি হোক, বাংলাদেশে আমরা যদি সিদ্ধান্ত নিতে কোনো ভুল করি আমরা কিন্তু সময় পাবো না। কারণ একটা জিনিস দেখেন, এটি কিন্তু একটা সাইক্লোনের মতো, সাইক্লোন শেল্টারে যাওয়ার আগেই কিন্তু সব ধ্বংস করে দিচ্ছে এটা। এবং পৃথিবীর মানুষ এই ধরনের ঘন ঘন মিউটেশন চেঞ্জ করা এই ভাইরাস কিন্তু পৃথিবী আগে আর কখনো দেখেনি। সুতরাং আমাদের গত 1.5-2 বছরের অভিজ্ঞতা থেকে এখন যদি আমরা জিরো টলারেন্স নীতিতে না যাই, আমরা যে অবস্থায় আছি অন্তত সেই অবস্থায় আটকে রাখতে হবে। কারণ আমাদের এখন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমরা যে কেসগুলো পাচ্ছি এর মধ্যে অনেকেরই কিন্তু 2বার ভ্যাকসিন দেয়া, ইভেন অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, এই ভ্যাকসিন কমপ্লিট করার পর 6 মাস হয়ে গেছে, অ্যান্টিবডি কমে গেছে, সেরকম কিন্তু কেস আমরা অনেক পাচ্ছি এখন। তার মানে আমাদের অ্যান্টিবডি টাইটারও কিন্তু কমার দিকে আছে এই মুহূর্তে। সুতরাং ভেরিয়েন্ট অফ কনসার্ন যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের এখানেও আগুনের মতো ধাউ ধাউ করে এটা কিন্তু ছড়িয়ে যাবে, যেহেতু জনসংখ্যা অনেক বেশি, এবং সেটাকে কিন্তু আটকে রাখা খুব ডিফিকাল্ট হবে। সো আমাদের এই মুহূর্তে যেটা অ্যাক্ট করতে হবে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেগুলো বলা হবে, বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, বা আমাদের ন্যাশনাল টেকনিক্যাল কমিটি যে সিদ্ধান্তগুলো দিবে সেগুলোকে অবশ্যই এন্ডোর্স করা উচিত এবং প্রচন্ড রকম রিজিড ভাবে করা উচিত।
যাতে আমাদের এই ভেরিয়েন্ট অফ কনসার্ন নিয়ে আমাদের কনসার্ন হতে না হয়, সেটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। জি, একটা কথা আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আজকে এই যে বাংলাদেশ মানে সরি নারী বিশ্বকাপের যে বাছাই পর্ব চলছিল, ভেরিয়েন্ট অফ কনসার্নের খবর পাওয়ার সাথে সাথে কিন্তু সেই টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশে এখন পাকিস্তান ক্রিকেট দল সফর করছে এবং চট্টগ্রামে টেস্ট হচ্ছে, পরে ঢাকায়ও একটি টেস্ট আছে, সেখানে কিন্তু দর্শকদের যাওয়ার অনুমতি আছে অনেক দিন পরে, মানে 1.5 বছর পরে দর্শকরা মাঠে যাওয়ার সুযোগ পাচ্ছে। আমাদেরকে কি সামনের দিনগুলিতে এরকম মাঠে দর্শক যাওয়া বা মানে গ্যাদারিংয়ের ব্যাপারে কি একটু নতুন করে ভাবতে হবে? আমি জানি আপনারা কালকে মিটিংয়ে সিদ্ধান্ত নেবেন, তবু যদি একটু আগে আপনার কাছ থেকে শুনে রাখি। এমন অনেক রকম গ্যাদারিং কিন্তু এখন হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন, মানে প্রতিষ্ঠাবার্ষিকী, নানাভাবে কিন্তু মানুষ স্বাভাবিক জীবনযাপনে যাচ্ছে। আমাদের সামনের দিনগুলো রেস্ট্রিকশনগুলো ধাপে ধাপে কোন জায়গায় আমি যদি খেলার মাঠ থেকে শুরু করে বিয়ের আসর পর্যন্ত বলি। আমার মনে হয় যে দেখুন, আমাদেরও ভ্যাকসিন কিন্তু প্রথমটা দেওয়ার পরে, দ্বিতীয়টা দেওয়ার পরে অনেকেরই কিন্তু 6 মাস হয়ে গেছে। আমাদেরও কিন্তু অ্যান্টিবডি টাইটার কিন্তু কমার দিকে এখন, যারা প্রথম দিকে ভ্যাকসিন নিয়েছিল। এখন ধরেন এই মুহূর্তে যদি আপনার যেটি বললেন, সাইদুর রহমান সাহেব বলেছেন, মুস্তাক ভাই যেটা বললেন যে এই ভেরিয়েন্টটা যে কোনো ভাবে হোক ঢুকে যাবে, এটাকে কিন্তু আটকানো যাবে না। তা আমরা যদি, যেহেতু অ্যান্টিবডি টাইটার আমাদেরও কমের দিকে আছে এখন, এই জনসমাবেশ এবং এইগুলো যেগুলো অপ্রয়োজনীয়, এগুলোর সঙ্গে কিন্তু অর্থনীতি যে ডাইরেক্টলি রিলেটেড নট নেসেসারিলি, আমরা অপ্রয়োজনীয় কাজগুলি অবশ্যই ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কালকে জাতীয় কারিগরি কমিটির সভা হবে, সেখানে নিশ্চয়ই একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমি সাইদুর রহমান সাহেবের সঙ্গে একমত যে আমাদের জীবনের মূল্যটাকে অনেক বেশি দিতে হবে। সেই জায়গাটাকে ফোকাস করে অপ্রয়োজনীয় সমাগম বন্ধ করা, যেটি না করলেই না, সেটি অবশ্যই বন্ধ করতে হবে এবং উইথ ইমিডিয়েট ইফেক্ট। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা এরই মধ্যে জেনেছি যে কালকেই আপনাদের এই পরামর্শক কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে দুপুরে। আমরা নিশ্চিত যে কালকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমি যদি একটু অতীতের অভিজ্ঞতার কথা বলি, জাতীয় পরামর্শক কমিটির অনেকগুলো সুপারিশই শেষ পর্যন্ত আসলে আলোর মুখ দেখেনি বা বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার যতটা ভয়ঙ্করতা নিয়ে ওমিক্রনের ঢেউ আসছে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে কালকের মিটিংটি আমি ধরে নিচ্ছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছ থেকে একটু আগাম যদি কোনো সতর্কতার কথা আমরা শুনতে পারি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধন্যবাদ আপনাকে এবং আমার আগে যারা আলোচনা করে গেছেন, আপনারা সবাই তাদেরকে চিনি। গত প্রায় 2 বছর তারা করোনার সময় তাদের মেধা, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা দিয়ে জাতিকে বিভিন্ন সময় তাদের কথা জানিয়েছেন, উপদেশ দিয়েছেন। আমি আনফরচুনেট যে তাদের সবার কথা শুনতে পাইনি। কিন্তু আমার মনে হয় যে এই পার্টিকুলার করোনার সময় যে বিজ্ঞানটা, এটা এই একটা জায়গায় ইকুইটি আছে। আমরা অনেক জায়গায় ইনইকুইটির কথা বলি না, কিন্তু করোনার জ্ঞানটা ইকুইটি। মানে আজকে আমেরিকার যেটা জানে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ওই পরের দিনই সেটা। সবার অভিজ্ঞতা 1.5 বছর, সবার অভিজ্ঞতা 1.5 বছর, প্রায় একই ধরনের, এবং নতুন কোনো রকেট সায়েন্স নেই এখানে। একটা বিশ্ব যখন, মানে আমরা হঠাৎ করে এক ধরনের অবস্থার মধ্যে চলছিলাম যেখানে বাংলাদেশ ছিল অত্যন্ত স্বস্তির একটি জায়গায়, ইউরোপ এবং আমেরিকা জুড়ে যখন যথেষ্ট পরিমাণ করোনা চলছিল, তখনও কিন্তু ওই এই 24 ঘন্টার মধ্যে যে একটা তছনছ হয়ে গেল সেরকম কিন্তু ছিল না। তার কারণটা হলো, আমি নিজে গতকাল CNN-এ যে সাউথ আফ্রিকার কথা বলছি আমরা, তার একজন ইনফেকশাস ডিজিজ একজন স্পেশালিস্ট কনসালটেন্ট একটা কথা বলছিল যে উইদিন অনলি 24 আওয়ার্স, কথাটা ছিল the virus has popped out in different regions of South Africa। মানে হলো উনি বলতে চাচ্ছে যে কয়েকটা জায়গা হয়েছে। তো এটার থেকে কি এক্সট্রাপোলেট করলো যে এটার হয়তোবা ক্ষিপ্রতা খুব বেশি। এই ছোট ছোট তথ্য নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করছি। আরেকটি আলোচনা হলো যে ওয়েদার ইট ক্যান এসকেপ যে ভ্যাকসিনের ইমিউনিটি। কারণ ওনারা দেখেছেন যে বেশ কিছু ব্যক্তি যারা এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে, তারা আগে ভ্যাকসিন পেয়েছে, কেউ আগে আরেকবার আক্রান্ত হয়েছে, তারপরেও তারা হয়েছে। এই দুটো মোটামুটি তারা শক্তভাবে ধরেছে। আরেকটি হলো এর ভিরুলেন্স বা এর জন্য হসপিটালাইজেশন বাড়বে কিনা, মৃত্যু বাড়বে কিনা, এটা একটু টু আর্লি টু মেক কমেন্ট। তো আমি যেটা বললাম যে হোল ওয়ার্ল্ড কিন্তু তছনছ হয়ে গেছে। দেখেন, কালকে এমার্জেন্সি মিটিং করেছে WHO। কালকে উইদিন ভেরি শর্ট টাইম ইউরোপ এবং অনেকগুলো দেশ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি একটু আগে শুনলাম যে আলোচনায় বলা হচ্ছিল যে না,
যোগাযোগ বন্ধ করে খুব একটা লাভ হবে না। আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। এভরিথিং হ্যাজ গট সাম কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, ইট মে বি 5%, 10%। আমি মনে করি যোগাযোগ বন্ধ করাটাও যেমন দরকার, কিন্তু যোগাযোগ বন্ধ করলেই যে আমার দেশে কেউ আসবে না, এটা আমি একমত, এর মধ্যে কোনো কনফিউশন নাই। কিন্তু তারপর আমি অবারিত দ্বার খুলে রাখাটা ঠিক মনে করি না। ব্যক্তিগতভাবে আমার এই মতামত, এবং কালকে হয়তো আমরা এটা আলোচনা করব। কিন্তু যেটি হলো যে আসলে ধরে নিতে হবে যে এটা আমাদের দেশে এসে গেছে অথবা আসবে। তাহলে আমাদের করণীয় কি? একটু আগে যে কথাটা শুনেছি বা এটাই বলা হয়েছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নাও হেলথ হাইজিন মেনটেন করা, মানে অর্থাৎ স্বাস্থ্যবিধি। কেন বলছি দেখেন, আমি যদি মাস্কটা পরি, তাহলে যে কোনো ভ্যারিয়েন্ট হোক না কেন, তাকে ঢুকতে দিতে আমি বাধা দিচ্ছি, বা যিনি আক্রান্ত হয়েছেন তিনি মাস্ক পরলেন, উনি ছড়াবেন না। এখানে ভ্যারিয়েন্ট ইজ নট ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো, আমি যে হাত ধুই, আমার হাতে সেই ভাইরাসটা ঢুকেছিল, ভ্যারিয়েন্ট। এই যে 30 বলা হচ্ছে মিউটেশন হয়েছে, কেউ বলে 32 হয়েছে, আরবিডি 10 হয়েছে, এই ভ্যারিয়েন্টে আমার হাতে ভরা, আমি হাত ধুলাম, তাহলে আমি ওখান থেকে ওই ভাইরাস গুলোকে সরিয়ে ফেলাম, আমি নাকে বা চোখে হাত দিচ্ছি না। ওই জিনিসগুলো যদি করতে পারি, ওটা বেশি কাজ করবে। আর একটা হলো যে ভ্যাকসিনের ব্যাপারে যেটা বলা হয়েছে, মানে প্রত্যেকে যেটা বলছে যে ভ্যাকসিনের ব্যাপারে যদি ওয়ান ওয়ার্ল্ড না করা যায়, হবে না। কারণ আপনি কাউকে অরক্ষিত রেখে নিজেকে রক্ষিত করবেন, কারণ হোল ইটস এ গ্লোবাল ভিলেজ। কারণ আমাকে তো যেতে দিতে বাধা দিচ্ছে না, আমি তো আমেরিকায় যাচ্ছি, ইউরোপে যাচ্ছি, আপনি আসছেন। সো ওইটি একটি বিষয়। কিন্তু এখন যেটা করতে হবে, এইটা যাতে, এই যে আমরা যা বললাম বিধিনিষেধ আরো হোক আর না হোক, মানুষ তো আসছে রাইট নাও প্রত্যেকটা জায়গায়, এন্ট্রি পয়েন্টে আপনার স্মার্ট পিসিআর। এখানে একটু বলে রাখি, স্মার্ট পিসিআর এর মধ্যে আপাতত যে কটা ভ্যারিয়েন্ট আমরা জানতাম সেগুলোকে পিক আপ, কিন্তু অমিক্রন যে ভ্যারিয়েন্ট, সেটা হয়তো খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নেবে যারা এটা তৈরি করেছিল। ওই ধরনের জিনিসে এবার যেন আমরা দেরি না করি। উই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট পার্টিকুলার আপনার ওই যে কিট, টেস্টিং কিট, যেটা দিয়ে আমি যেন আইডেন্টিফাই করতে পারি যে, কারণ জেনোম সিকোয়েন্স বিরাট আকারে করা যাবে না, সবাইকে করা যাবে না, টাইম কনজিউমিং, বাট ওই স্মার্ট পিসিআর উইল বি এ ভেরি ওয়ে ফরওয়ার্ড ফর দিস কান্ট্রি। এবং এইবার আমাদের যে এখন এডিজি প্লেস, উনি এখন ডিজি দায়িত্বে আছেন, আমার সঙ্গে কয়েকবার যোগাযোগ হয়েছে। আমি মনে করি যে দিস টাইম এটা করার জন্য কিছু না, আমরা মানে আরটিপিসিআর মেশিনের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে, যেমন রোগী বলছি মানে যাত্রীকে চেক করব, যদি ওই ডেভেলপমেন্টটা হয় যে নাকি এই অমিক্রন ভ্যারিয়েন্ট কেউ পিক আপ করতে পারবে, সেটা যদি আসে, দিস টাইম উই শুড স্পেন্ড মানি অন দ্যাট। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইনে কিন্তু লাভ হবে না, টু বি ভেরি অনেস্ট। তো আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে, এই টেস্টিং করতে হবে, আর স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি তো অনগোয়িং যে টিকার কার্যক্রম চলছে, এইগুলো যদি আমরা করতে পারি, আপাতত দৃষ্টিতে আমার মনে হয় যে দ্যাট উইল বি দি ফার্স্ট লাইন মেজার্স দ্যাট উই ক্যান টেক। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন। যে কথাটি বলা হচ্ছিল, এবং আমি আমাদের অনেক, আমি যেমন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে প্রশ্ন করার সময় বলছিলাম যে জাতীয় পরামর্শ কমিটির অনেকগুলি পরামর্শ শেষ পর্যন্ত জীবন জীবিকা নানা রকমের দোলাচলে গিয়ে আমরা শেষ পর্যন্ত কার্যকর করতে পারিনি। তারপরও মেনে নিতে হবে যে বাংলাদেশ তুলনামূলকভাবে, ধরেন বাংলাদেশের দিল্লির মতো পরিস্থিতি হয়নি, বাংলাদেশের নিউ ইয়র্কের মতো পরিস্থিতি হয়নি। সেই ক্ষেত্রে আমরা একটু নিজেদের একটু মানে কলার নাচাতেই পারি যে না, আমরা একটু সফলতা হয়েছি। কিন্তু এই সাফল্যটা ধরে রাখার ক্ষেত্রে, যেমন অধ্যাপক সাইদুর রহমান বরাবরই খুব কড়া এই ব্যাপারে, আমি বলবো যে কড়া শব্দটি ব্যবহার করব, যে উনি সবচেয়ে আগে জীবনের কথাই বলেন সবসময়, এবং আমি ওইটার সাথে একমত। মানুষের জীবনের চেয়ে মূল্যবান কোনো কিছু নেই। আপনি যদি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার সামনে অনেক লম্বা সময় থাকবে। সেক্ষেত্রে এই যে আমাদের যে কারণে, কী কারণে আমরা একটু ভালো থাকলাম, সেইটা যদি বিশ্লেষণ করে সেই অভিজ্ঞতা যদি সামনে কাজে লাগাতে পারি, তাহলে হয়তো সামনের দিনেও আমরা এই ভালো থাকার আত্মতুষ্টিটা ভোগ করতে পারবো। মোস্তাকবের কাছে। জি, ধন্যবাদ। হ্যাঁ, এই কোভিড বিশ্বমারী মূল্যায়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল তৈরি করেছিল গত বছর। তারা এই মে মাসে প্রকাশ করেছে। দুজন সাবেক প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ড এবং লাইবেরিয়া, তারা এটা নেতৃত্ব দিয়েছেন, এবং তারাই তাদের যারা বিশেষজ্ঞ থেকে তারা বাছাই করেছিলেন। তারা অনেকগুলো মানে মূল্যায়ন করেছেন এবং সুপারিশ করেছেন যে ভবিষ্যৎ, যে এই প্যান্ডেমিক যেন শেষ প্যান্ডেমিক হয়, আর যেন প্যান্ডেমিক না আসে। তারা প্রথম যে জিনিসটা ধরেছে যে সর্বোচ্চ কর্তৃপক্ষের রাজনৈতিক সিদ্ধান্ত, যারা মানুষের স্বাস্থ্যকে কেন্দ্রে রেখেছে,
তারাই সবচেয়ে বেশি সফল, তাদের সম্পদ কম থাকুক বা বেশি থাকুক। দেখুন, আমরা 2007-08 সাল থেকে প্যান্ডেমিক প্রিপারেডনেস এর কাজ করছি। আমি যেখানে কাজ করছি এখনো, আইডিসিআর স্বাস্থ্য দপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখা, আমরা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের মানদণ্ড অনুযায়ী আমরা কতটুকু প্রস্তুত। ইনফ্লুয়েঞ্জা মহামারীর ভয় তখন থেকে ছিল। আমরা 10-এর মধ্যে 5.5 পেয়েছিলাম 2016 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে 10-এর মধ্যে 9.5। কিন্তু এখন কোভিড প্যান্ডেমিকের কারা কতটুকু সফল সে একটা মানদণ্ড করা হয়েছে, জনসংখ্যা অনুপাতে কত লোক মৃত্যুবরণ করেছে কোভিডে। সেই মানদণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র 10-এর ভিতরে 1 নম্বরও পায়নি, কারণ সর্বোচ্চ জনসংখ্যা অনুপাতে মৃত্যুর সংখ্যা আমেরিকায় সর্বোচ্চ, আমেরিকা, স্পেন, কানাডা এরা। বাংলাদেশ, পাকিস্তান এরা হচ্ছে মাঝামাঝি, জনসংখ্যা অনুপাতে আমাদের মৃত্যুর সংখ্যা মাঝামাঝি, একেবারে কম। যেমন ভুটান, তারা সবচেয়ে বেশি। তো এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, এমনকি প্রথম দিকে ব্রিটেনের যারা সরকার প্রধান, তারা এই করোনা প্যান্ডেমিককে তুচ্ছ করেছে। এই ডোনাল্ড ট্রাম্পের কথাটা আমরা জানি, চাইনিজ ফ্লু, এগুলো কিচ্ছু হবে না, টিকা নেওয়া নিয়ে তারা, ব্রাজিলের প্রেসিডেন্ট এখনো টিকা নেয়নি, নিউ ইয়র্কে গিয়ে ম্যাকডোনাল্ডস এর তারা ঢুকতে দেয়নি, কারণ তার টিকা নেওয়া নেই। কাজেই এই যে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কর্তৃপক্ষ যদি স্বাস্থ্যকে, মানুষের জীবনকে 1 নম্বর প্রায়োরিটি করে, তারা করোনা সবচেয়ে সফল। আমাদের চেয়ে সফল ভিয়েতনাম, চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভুটান, এগুলো বলা যায়। আমরা মাঝামাঝি অবস্থায় আছি। আমি আশা করব আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি মনে করি বড় ধরনের ভুল হয়নি এখনো, কিন্তু এই যে বিভিন্ন লবি, প্রেশার গ্রুপ, খুলে দিতে হবে কারখানা, খুলে দিতে হবে অমুক, খুলে দিতে হবে, কি বলে, কোনো দূরত্ব মানা যাবে না, গণপরিবহন চলবে, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক উদ্বেগজনক ছিল। প্রফেসর শহীদুল্লাহ তার স্বরে চিৎকার করে বলেছেন আমাদের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়নি হয়তো তখন, কিন্তু সর্বনাশের উপাদান ছিল। কাজেই এই যে মানে এই যে মানে স্বাস্থ্যে বহির্ভূত যে স্বার্থগুলো, এই স্বার্থগুলোকে যদি স্বাস্থ্যের অধীনে না করা যায়, আমরা কিন্তু শেষ রক্ষা করতে পারবো না। এখনো পর্যন্ত আমরা মাঝামাঝি আছি পৃথিবীতে, কিন্তু আমরা যেন তলানির দিকে না যাই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সেটি রাতারাতি করা যাবে না। দ্বিতীয়, তারা সফল যারা মানুষের বেসিক নেসেসিটিস, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো যত বেশি গ্যারান্টিড করতে পারেছে যেই সরকারগুলো, সোশ্যাল ওয়েলফেয়ার, জনকল্যাণমূলক করতে পেরেছে, তারা এই ধরনের অভিঘাতকে মোকাবেলা করতে পেরেছে দ্রুত। সেটা সমাজতান্ত্রিক চীন এবং ভিয়েতনাম হতে পারে, উত্তর কোরিয়া হতে পারে, পুঁজিবাদী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হতে পারে, রাজতান্ত্রিক থাইল্যান্ড বা ভুটানও হতে পারে। এসব জায়গায় কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজ, মানুষের স্বাস্থ্য সেবাটা প্রধানত সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব, এখানে কিন্তু প্রাইভেট খাত প্রাধান্য নাই। বাংলাদেশে অর্ধেক অর্ধেক, আমাদের এখানে সরকারি খাত আছে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত, আবার বড় বড় 5 স্টার মুনাফা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা আছে। কাজী এখানে কিন্তু আমরা এটা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। কিন্তু যেটা আমি বলি যে সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে আমাদের নগর। নগরের যে আমাদের নিম্ন আয়ের মানুষ, তাদের স্বাস্থ্যের বিষয়ে কোনো ইয়ে নাই, যেটা গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিকে আছে। কাজী আমাদের মহামারীগুলো, বিশ্বমারীগুলো কিন্তু শহরাঞ্চলে ছড়ায়, ঘনবসতি এলাকায়। এ যাবৎ ছড়ায়নি বলে আগামীকাল ছড়াবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আগে মনে করা হতো গ্রামাঞ্চলে করোনা ছড়াবে না, ডেল্টা ভ্যারিয়েন্ট দেখিয়ে দিয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘরে ঘরে করোনা, এবং তারা মৃত্যুবরণ করেছেন। তারপরেও তারা এটা স্বীকার করতে চান না, অনেকে সামাজিক চাপের ভয়ে কিংবা এই ভয়ে। কাজে শহরাঞ্চলের ঘনবসতি এলাকায় এই যে ওমিক্রন ভ্যারিয়েন্টটা ছড়াবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের হাতে সময় আছে, আমাদের এখন থেকেই কাজে লেগে যেতে হবে। আমাদের যারা সর্বোচ্চ কর্তৃপক্ষ আছেন, তাদেরকে অবশ্যই মানুষের স্বাস্থ্য এবং জীবনকে অগ্রাধিকার দিতে হবে। বাণিজ্যিক বিবেচনা, অর্থনৈতিক বিবেচনা অবশ্যই নিব, কিন্তু যদি স্বাস্থ্য ঠিক না থাকে, কোনো কিছুই ঠিক থাকবে না। শিক্ষা বলুন, বাণিজ্য, এগুলো আমরা বারবার আলোচনা করেছি। এবং আমাদের যে লুফল গুলো আছে রোগ প্রতিরোধ করবার ক্ষেত্রে, মানুষের স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে, এটা খুব পিছিয়ে আছে। হাসপাতালগুলোকে অবশ্যই প্রস্তুত করতে হবে, আগের চেয়ে সক্ষমতা বেড়েছে, তারপরেও কিন্তু যথেষ্ট নয়। জনসংখ্যা অনুপাতে আপনার হাই ফ্লো অক্সিজেনের চাহিদা, তারপরে সেন্ট্রালাইজড অক্সিজেন সাপ্লাই, এগুলো কিন্তু এখনো চাহিদার তুলনায় কম, সেগুলো আমাদের করতে হবে। কিন্তু রোগ প্রতিরোধের জন্য এইগুলো যে সমস্ত পদ্ধতিগুলো আছে, যেটা প্রফেসর খসরু, প্রফেসর আহমদুল কবির এবং প্রফেসর শহীদুল্লাহ বলেছেন,
যে আমরা যেন সংক্রমিত না হই, স্বাস্থ্যবিধি মেনে চলা। এটা শুধু আমরা বলছি টেলিভিশনে বা বক্তৃতায়, যথেষ্ট না। আমি আগেও বলেছি একটু আগে যখন, যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে, যেখানে ভিড় হয়, যেই অডিটোরিয়ামে সভা হবে সেই অডিটোরিয়ামে কতজন লোক থাকতে পারে তার একটা হিসাব কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বছরই দেওয়া হয়েছে, যখন খুলে গেল গত বছরের ঈদ উল ফিতরের সময়। ওটাকে আবার ধরেন যে ওখানকার কর্তৃপক্ষ এনশিওর করবে যে এখানে যদি মিটিং হয় সেই মিটিংটা কতজন দূরত্ব থাকবে। এবং আমি একমত, অপ্রয়োজনীয় সমাবেশ বন্ধ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো গ্যাদারিং করতে দেওয়া যাবে না। এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 ডিসেম্বর আমিও দাওয়াত পেয়েছি, যে মহামান্য রাষ্ট্রপতি আসার কথা। আমার মনে হয় এটি প্রয়োজন নেই, যদিও খোলা চত্বর, মল চত্বরে সমাবেশ হবে, এখানে কয়েক হাজার মানুষ সমবেত হবে, এই ধরনের সমাবেশ এখনই বন্ধ করা উচিত, সময় খুব বেশি নেই। আমরা খুব অতি প্রয়োজনীয় সভা করব। অবশ্যই পরামর্শক কমিটি ফিজিক্যাল মিটিং তারা করবে না, যদি প্রয়োজন হয় মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর মিটিং হবে, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। এই বিষয়ে কিন্তু এখন আমাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না, তাহলে আমরা এগিয়ে থাকবো। এখানে ওমিক্রন ভাইরাস যত দেরি করে আমাদের এখানে আমরা ডিলে করতে পারি, আমাদের দেশে ক্ষয়ক্ষতি যে নিম্নমাত্রা, আরো নিম্নমাত্রা করতে পারবো। দেখুন, প্রত্যেকটা ঢেউ, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, আমি বলি তৃতীয় ঢেউ, অনেকে দ্বিতীয় ঢেউ বলে, এক একটা ঢেউ কিন্তু আগের ঢেউয়ের চাইতে বেশি ক্ষয়ক্ষতি করে নিয়ে আসছে। আগামী ঢেউ যদি আরো বেশি ক্ষয়ক্ষতি নিয়ে আসে আমাদের দেশে, কিন্তু আমাদের খুবই আমরা সামলাতে পারবো না। এই যে আমরা কেন হয়তো আমাদের সাবধানতা যদি না পালন করলে যদি আমরা জীবন বাঁচাতে পারি, আমি কেন করবো না? এবং জীবন বাঁচাতে যদি আমরা পারি, স্বাস্থ্যগত সব পরিবেশ রক্ষা করতে পারি, আমাদের সবকিছুই চলবে। আমাদের জিডিপি বলুন, আমাদের সাধারণ মানুষের যে কর্মসংস্থান, আমাদের যে মাথা পিছু আয়, বৈষম্য, সবই আমরা ম্যানেজ করতে পারবো। কিন্তু আমাদের এই বিষয়ে স্বাস্থ্য এবং জীবনকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি আশা করি এই বিষয়ে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সজাগ আছেন এখনো, এবং আরো সজাগ থাকবেন। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমেই ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে নাম দিয়েছে, ওমিক্রনের সংক্রমণের আশঙ্কা নিয়ে। আসলে বিশ্ব, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, আসলে করোনা ওয়ান ওয়ার্ল্ডের ধারণাটিকে বারবার সামনে আনছে, যদিও আমরা বারবার বৈষম্য করছি, কিন্তু ওয়ান ওয়ার্ল্ড। ফলে দক্ষিণ আফ্রিকায় হয়েছে, বাংলাদেশে আমরা যতই চেষ্টা করি হয়তো বিলম্বিত করতে পারবো, একদম পুরোপুরি ঠেকিয়ে রাখা হয়তো যাবে না। আর যেটা ডক্টর মোস্তাক হোসেন বলছিলেন, যে একবার যদি বাংলাদেশে আসে এবং আমাদের জনসংখ্যার যা ঘনত্ব এবং ওমিক্রন যত দ্রুত ছড়ায়, ফলে সেটি দ্রুতই সাইক্লোনের মতো ছড়িয়ে যেতে পারে। ফলে কিছু আগাম প্রস্তুতি, এক্ষুনি হয়তো কেউ কেউ বলবেন যে এত আগে এত কথা বলার কি আছে, কিন্তু আসলেই আমরা দেখেছি অন্য ব্যাপারে আমরা যথেষ্ট ভালো করলেও হাসপাতাল ব্যবস্থাপনায় আমাদের মার্কস একদমই নিচের দিকে ছিল। বিশেষ করে আইসিইউ বা হাই ফ্লো অক্সিজেন নিয়ে হাহাকার, সেটা আমরা বারবার দেখেছি। আমি ডক্টর আহমেদুল কবিরের কাছে একটু জানতে চাই, আমরা যেহেতু একটু সময় পেলামই অন্যদের চেয়ে প্রস্তুতি ভালো করার জন্য, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাটা আরেকটু ভালো করে রাখা সম্ভব কিনা বা উচিত কিনা, ডক্টর আহমেদুল কবির। আপনি যেটা বলেছেন যে পৃথিবীর সবচেয়ে যারা বেস্ট ছিল হেলথ সেক্টরে, এই কোভিড কিন্তু তাদেরও তছনছ করে দিয়েছে। দেখেন, এই যে যুক্তরাষ্ট্র বলেন, ইতালি বলেন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রায়োরিটি সেট করেছে, ইভেন অনেককে বাসায় পাঠিয়ে দিয়েছে, যাদের অ্যাম্বুলেন্সে চিকিৎসা করেছে। তার মানে স্বাস্থ্য ব্যবস্থাকে পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু এটাকে সেরকম গুরুত্ব দেয়নি, যেটা বোঝা গেছে। এবং বাংলাদেশেও দেখেন যে যারা এন্টারপ্রেনার ছিলেন তারা কিন্তু হাসপাতালে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু তারা করেননি। সেটি কিন্তু আপনারা গত 2 বছরে দেখেছেন যে অনেক বিত্তবান যারা অনেক কন্ট্রিবিউট করতে পারতেন হেলথ সেক্টরে, তারাও কিন্তু করেননি। তো আমরা যেটা করতে চাচ্ছি এখন, যেই জায়গাটায় আমরা যা ছিল, এটার স্বাস্থ্য ব্যবস্থাটাকে যাতে আরো বেশি শক্তিশালী করা যায়। আপনি ঠিকই বলেছেন, যে এই সময়টুকু পেয়েছি আমরা কাজ করছি নিরন্তর, এবং প্রত্যেকটি হাসপাতালে আমরা যাচ্ছি, এবং সেই হাসপাতালের ব্যবস্থাপনা যারা আছেন তাদের সঙ্গে বসে কোন কোন জায়গায় গ্যাপ আছে, আমরা একটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে অলরেডি একটা কমিটি করেছি।
হাই পাওয়ার কমিটি, যেখানে সমস্ত যারা হসপিটাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে একটি বড় ধরনের শক্তিশালী কমিটি হয়েছে। সেই কমিটি হাসপাতালগুলিতে আমরা যাব, আমরা ফিজিক্যালি যাব, ঘরের মধ্যে বসে থেকে তো কাজ হবে না। আমরা হাসপাতালে অবস্থান নিব, গিয়ে সেই জায়গায় যে প্রবলেম আছে সাথে সাথে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব, এবং যাতে আমাদের সার্ভিসটাকে আরো বেটার করা যায়। এই এই ডায়াগনস্টিক সাইট থেকে বা আইসিইউ ফ্যাসিলিটিস বলেন, আমি যেটা মনে করি আমাদের আইসিইউ ফ্যাসিলিটির চেয়ে প্রি আইসিইউ কেয়ারটা আমাদের অনেক বেশি বাড়াতে হবে, যাতে আমার পেশেন্ট গুলোকে আইসিইউতে যেতে না হয়। আইসিইউ কখন লাগছে? যখনই পেশেন্টটা আইসিইউতে যাচ্ছে তখন কিন্তু তার ইরিভার্সিবল অর্গান ফেলিওর, সেখান থেকে কিন্তু ফিরে আসার সম্ভব। আপনারা দেখেছেন যে গতবারও যারা আইসিইউতে গেছে সেখানে কিন্তু ডেথ রেট অনেক বেশি। সুতরাং এই শব্দটা শুধু আইসিইউ বাড়ান সেটা না, বরং পি আইসিইউ ম্যানেজমেন্ট এবং আইসিইউতে যেতে না হয় একিউট কেয়ার, এবং সাথে সাথে পেশেন্ট গুলো যে যে জায়গাটায় আছে সেখানে যাতে ম্যানেজমেন্ট করা যায়, ডিশোল্ডারিং যাতে করা না হয়। ধরেন একটা পেশেন্ট রাজশাহীতে আছে বা রাজশাহীর আরো হার্ড টু রিচ এরিয়া আছে, কোভিড চিকিৎসার জন্য তো সেরকম অনেক বড় ধরনের কিছু দরকার নেই, শুধু অক্সিজেন এবং আমার ডক্টরের কিছু কারেজ এবং লোকালি যদি রুগীটাকে চিকিৎসা করে দেয়া হয়, যাতে আমরা চেষ্টা করব যে যে জায়গায় অবস্থান আছে সেই জায়গাটাকে শক্তিশালী করে চিকিৎসাটাকে সেখানে যদি আমরা করতে পারি, তাহলে পরে আননেসেসারি রেফারাল যদি না হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে রুগীটাকে সেই জায়গাটায় চিকিৎসা না করে আরেকটি জায়গায় যেখানে পাঠানো হচ্ছে তার পথে কতটুকু অক্সিজেন লাগবে সেটি হয়তো প্রপারলি ক্যালকুলেট করা হয়নি, যে কারণে রাস্তায় অক্সিজেন শেষ হয়ে গেছে, এবং যেই মুহূর্তে রুগীটি আরো বড় হাসপাতালে পৌঁছেছে তখন তার কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, তখন আইসিইউ রিকোয়ারমেন্ট হয়েছে। সুতরাং আমাদেরকে এই জায়গাগুলোতে আমরা অ্যাডজাস্ট করছি যাতে স্থানীয়ভাবে শক্তিশালীভাবে আমরা চিকিৎসা ব্যবস্থাটাকে বিকেন্দ্রীকরণ যাকে বলা হয়, যে স্থানীয়ভাবে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে মোস্ট অফ দ্য কেসেস এ রুগীর কিন্তু বড় বড় হাসপাতালগুলিতে ভিড় জমাতে হবে না। আর যদি বড় বড় হাসপাতালগুলিতে ভিড় জমাতে না হয় তাহলে চিকিৎসা ব্যবস্থাটাকে অনেক উন্নত করা যাবে। আমরা নিরন্তর চেষ্টা করছি, আমরা সামনের দিকে এটিকে আরো শক্তিশালী করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সবগুলো ব্যবস্থাই নেব ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে আমার দুইটা জিনিস জানার। একটা হলো যে ডক্টর আহমেদুল কবির এর আগে বলছিলেন যে যারা একদম শুরুর দিকে টিকা নিয়েছে বাংলাদেশে তাদের অনেকের শরীরে আর অ্যান্টিবডির মানে মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে করণীয় কি? এক নম্বর। দুই নম্বর হলো যে এই মানে আগের করোনার চিকিৎসার ক্ষেত্রে যেটা আহমেদুল কবির বলছিলেন যে অনেক অনেক ক্ষেত্রে যাদের প্রভাব আছে তারা হয়তো হাসপাতালের আসন দখল করে বা সিট দখল করে রেখেছিলেন, যাদের সত্যি সত্যি হাসপাতাল দরকার বা অক্সিজেন দরকার তারা হয়তো প্রয়োজনের সময় পাননি। এই বৈষম্যটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে হয়েছে, আমি নিজে দেখেছি যে যাদের দরকার নেই তারা হয়তো অতি সাবধানতা থেকে অক্সিজেন লেভেল মোটামুটি 90-এর উপরে থাকলেও হাসপাতালে চলে গেছেন, আবার যাদের সত্যি সত্যি দরকার তাদেরকে পাওয়া যায়নি। এই দুইটা ব্যাপারে যদি আপনি একটু সুনির্দিষ্ট একটু আপনার মতামতটা শুনতে চাই। ধন্যবাদ। খুবই জটিল প্রশ্ন প্রথমটা, যেটা টাইটারের ব্যাপারে। এটা নিয়ে পৃথিবীতে আসলে খুবই ডিবেট যে আসলে সার্কুলেটিং যে অ্যান্টিবডি টাইটার যেটা বারবার বলা হচ্ছে, এটা আসলে কতখানি নিউট্রালাইজিং টাইটারের ব্যাপারটায় পৃথিবীতে কোনো একমত হয়নি। এটার মাপার পদ্ধতি এটা ভ্যালিডেশন হয়নি। এর ফলে এক্স্যাক্টলি কত পরিমাণে থাকলে পরে সেটা প্রোটেক্টিভ হবে এই ব্যাপারটি ক্লিয়ার কোনো ডিসিশন হয়নি। ল্যাবরেটরি লেভেলে এগুলো আসলে গবেষকদের জন্য তারা একটা নিউট্রালাইজিং টাইটার বের করেন, তারা সুডো ভাইরাস, ট্রু ভাইরাস, এটা একেবারে রিসার্চ লেভেলে এই কাজটা করা সম্ভব। কিন্তু সার্ভেলেন্স লেভেলে মানে সাধারণ মানুষের মধ্যে টাইটার দেখে ভ্যাকসিনেট করা ডিসিশন নেওয়া এটা বেশ কঠিন। এবং যে কারণে আপনি খেয়াল করবেন যুক্তরাষ্ট্রের মতো দেশে ঢালাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কি, সেটা 18 বছরের উপরে সবাইকে আমরা থার্ড ডোজ দিব। মানে আমি বলছি যে কতটা মানে অসহায়ত্ব থাকলে এইরকম একটা সিদ্ধান্ত নিতে হয়। যুক্তরাজ্য সিদ্ধান্ত নিয়েছে 65 ঊর্ধ্ব মানুষদের, চিকিৎসা সেবাদানকারীদের এবং যাদের কোমরবিডিটি ইমিউনো কম্প্রোমাইজ আছে তাদেরকে তো আমরা দিব। মানে বলছি যে এখানে কোনোভাবেই তারা টাইটারকে আলাদা করে মেপে যে ক্লাস্টার করবে বা তাদেরকে দিবে সেটা না করে ঝুঁকিগ্রস্ত মানুষকে কভার করার এই স্পিরিটটাই ক্যারি করার চেষ্টা করেছে তৃতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে। তারা মনে করেছে যে সার্কুলেটিং টাইটার যদি কমে যায় তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে গেছে। এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে এখন পর্যন্ত আসলে এই টাইটার করে আমরা আসলে ভ্যাকসিনের মাধ্যমে যে মানুষের যে ট্রেনিংটা হয়, মানে আমি যদি বলি এটাকে একটা ক্যান্টনমেন্ট এবং একটা হচ্ছে রাস্তায় ঘুরে বেড়া ট্রাকে থাকা সেনাবাহিনী, এই ক্যান্টনমেন্ট এবং ট্রেনিং সেন্টারে যে মানুষের ইমিউন সিস্টেমের যে ট্রেনিংটা হয় ভ্যাকসিনের মাধ্যমে, ওইটা কিন্তু ট্রেন্ড থাকে। অতএব সে খুবই দ্রুত তৈরি করতে পারে আবার সৈন্য এবং পাঠাতে পারে মাঠে সার্কুলেশনে যখন ভ্যাকসিন যে ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। প্রশ্ন হচ্ছে ভাইরাসটার পরিচয় পাল্টে গেলে, ভাইরাসটা দেখতে যেরকম আপনার তো ট্রেনিং হয়েছে সেই পরিচয়,
এখন সেইখানে হচ্ছে বিপদ যে ভাইরাস পাল্টে গেলে এই ট্রেনিংটা কোনো কাজে লাগে না। অতএব বাংলাদেশে আমরা মনে করি যে তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি এই মুহূর্তে শুধুমাত্র আমি মনে করবো যেটা হয় যুদ্ধের সময় আপনি কাদেরকে রেশন দেন, সেনাবাহিনীকে। অতএব এবারও আমি মনে করি যদি আসলে এই মুহূর্তে ডাক্তার না শুধু মানে হেলথ কেয়ার, ওভারঅল হেলথ কেয়ারকে এটাকে দিলে পরে কিছুটা সাবধানে হতে পারে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বৈষম্যের প্রশ্ন, যেটা বলা হচ্ছে এখানে আসলে আমি সর্বক্ষেত্রে প্রযুক্তি এবং বিজ্ঞানের মনস্ক হওয়াটাকে আমি মনে করি এই দিকটা মনোযোগী হওয়া দরকার। এই ক্ষেত্রে যদি এটা ট্রান্সপারেন্ট হয়, পুরো বাংলাদেশে যে 12,000 সিট আছে আমরা জানি, 12-13,000-এর মতন কোভিড ম্যানেজ করার জন্য, এগুলো একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের মধ্যে পুরোটাকে নিয়ে আসা ভালো। এবং তাতে হবে কি মানুষের আপনি অ্যাম্বুলেন্স গুলোকে ডিরেক্ট করতে পারবেন কোন ডিস্ট্রিক্টে নিয়ারেস্ট কোন জায়গায় হসপিটাল আছে। সো জিপিএস কে দিয়ে পুরো 12,000 আমাদের যে টোটাল কোভিড ম্যানেজমেন্টের সিট, সেগুলোর ক্যাপাসিটিকে একটা সিনক্রোনাইজ ওয়েতে যদি আমরা এখন থেকে প্রস্তুতি নেই, আমরা প্রতিটা পেশেন্ট যখনই কল করবে তার রিকোয়ারমেন্ট অ্যাসেস করে তাকে আসলে রিডাইরেক্ট করা সম্ভব। এটা এক। আমি দ্বিতীয়টা বলবো যে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মাস্কের ক্ষেত্রে আসলে ক্যামেরা, আপনারা ক্যামেরা দিয়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে আর খুন হলে ব্যবহার করেন, ক্যামেরাকে সেন্সিটিভ করে সারা শহর ক্যামেরা বড় বড় যে জায়গায় গ্যাদারিং হয় লাগানো থাকবে। মাস্ক ছাড়া মানুষকে পানিশেবল অফেন্স এবং সেটা ক্যামেরা ডিটেক্ট করে দিবে। আপনাকে তো আসলে মনিটরিং এর জন্য ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা দরকার। আমরা বলছি যে সকল ক্ষেত্রে আসলে, এবং 15 কোটি লাল মাস্ক, 15 কোটি সবুজ মাস্ক, আপনারা কালকে সিদ্ধান্ত নেন যে 30 কোটি মাস্ক প্রতিটা মানুষকে এক জোড়া করে লাল এবং সবুজ মাস্ক দেওয়া হবে। শনিবার দিন লাল, রবিবার দিন সবুজ মাস্ক করবে। সমগ্র দেশ ক্লিয়ারলি বুঝতে পারবে কারা মাস্ক করেছে কারা মাস্ক করেনি। আমি বলছি যে প্রত্যেক জায়গায় প্রযুক্তি এবং উদ্ভাবন এবং বিজ্ঞানের সঙ্গে সিনক্রোনাইজ করা গেলে পরেই এটাকে মোকাবেলায় আমরা সফল হব। এবং আমরা মনে করি যে আসলে আমাদের এই যেটা ব্যাপার সেটা হচ্ছে সংক্রামক ব্যাধি আইন বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হচ্ছে প্রধান মানে সর্বাধিনায়ক এই মুহূর্তে। আমি আশা করব ওনাদের সর্বাধিনায়কের সিটে রেখে বাকি সবাইকে ওটার অ্যালাইনমেন্টে করে রাখা, যেন বাকিরা সবাই এই সর্বাধিনায়কের নেতৃত্বে এই মহামারী মোকাবেলার লড়াইটিতে ওনারা একই দিক একই ডিরেকশনে থাকেন। ওনারা মানে যেটা বারবার বলছি আমরা বিভিন্ন সময় চলে যায়, সেটা যেন না ঘটে, তারা যদি নিয়ন্ত্রণে থাকেন। আর যেটা হচ্ছে বিশ্ব বৈষম্য যে কথাটি আসছে, এটা একটু চিন্তায় সূত্রপাত হতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন, উনি কিন্তু ভালো উদাহরণ তৈরি করেছেন। এবার শেফিল্ডে উনি কিন্তু করেনি, মানে কি বলে সামিটে কিন্তু উনি মাস্ক খুলেননি। বরিস জনসন যখন মাস্ক খুলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখনও মাস্ক খুলেননি। এরপরও আসলে আমাদের দেশে মাস্ককে আমরা গুরুত্ব দিতে পারিনি। একটা হচ্ছে যে সমগ্র বিশ্বের জন্য ভ্যাকসিনই বলেন আর যে কোনো ড্রাগেরই বলেন, এটা স্টক পাইল করা দরকার। এইভাবে এই যেটা বলছি, আমি যদি 10 লক্ষ লোক 20 লক্ষ লোককে দেই, এই বারবার এই সিলেক্টিভ প্রেসারের কারণে এই ধরনের ভ্যারিয়েন্ট স্ট্রেইন তৈরি হবে। অতএব ভালো হচ্ছে আপনারা জমা করেন, একসাথে দেন। এই ব্যাপারটা পার্সু করা দরকার গ্লোবালি, যে আমরা 1 সপ্তাহের মধ্যে পৃথিবীর মানুষকে ভ্যাকসিনেট করবো। সো এই সবগুলো জিনিসকে আমি মনে করি যে বিজ্ঞান মনস্কতা, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সাম্যতার ব্যাপারটাই, 3টা বিষয়কে যদি নিশ্চিত করা যায়, তাহলেই আমরা শুধুমাত্র এটাকে সফলভাবে মোকাবেলা করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরামর্শ শুনে, মানে সাধারণ মানুষ আসলে কি করবে, ওনার কাছ থেকে শেষ পরামর্শ শুনে অনুষ্ঠান শেষ করব। আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের সাথে আছেন, আমরা তাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি একটু অনেক এক্সপার্টিস বিশেষজ্ঞ আলোচনা হয়েছে, এখন একটা একদম সাধারণভাবে সাধারণ মানুষের জন্য কি করতে হবে, এটা অবশ্য মোটামুটি আমি শিওর যে বাংলাদেশের সব মানুষ জানে, কিন্তু একটু মনে করিয়ে দেওয়া যে স্বাস্থ্যবিধিটা মেনে চলা বা কীভাবে, ঢেউ তো চলে আসবেই, আমি নিজেকে কতটুকু সুরক্ষিত রাখতে পারবো সেটা যদি একটু আপনি সাধারণ মানুষের জন্য সাধারণভাবে একটু বলে দেন। অনুষ্ঠান শেষ করবো আপনার কথা শুনে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আসলে আমরা সবাই আতঙ্কিত হয়েছি, এটা হওয়া ভালো। আতঙ্কিত হলে হয় কি, আমি কিছুটা সাবধান হব। আর আমি এই শব্দটা প্রায় ইউজ করি, কারণ এটা আমার মনে হয় আমার জীবন থেকে শেখা যে সাবধানের মান নেই। মানে আমি যদি যত বেশি সাবধান হব, আর আমি যদি বলি না ঘটনা ঘটুক দেখি কি হয় তারপরে দেখবো, তাহলে কিন্তু অসুবিধা আছে। সেই জন্য আমি জনগণের প্রতি আমার থাকবে যে আপনারা একই সাথে আবার আতঙ্কিত হয়ে পড়ার দরকার নেই, কিন্তু অত্যন্ত বেশি করে আবারও সচেতন হয়ে যেন আমরা ঘর থেকে বেরোবার সময়
যেন মাস্কটা পরি, আমরা হাত ধুই ঘন ঘন, এবং আমরা ওই যেটা শারীরিক দূরত্ব যতক্ষণ মেনটেন করা যায়। আর এই যে আবার সবকিছু খুলে দেওয়া হয়েছে, জনসমাবেশ, পর্যটন কেন্দ্র, বিয়ে বাড়িতে অনেক লোকের আনাগোনা, তারপরে রাজনৈতিক সমাবেশ, এই জায়গাগুলোকে আবার আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা হয়তো একবারে সব বন্ধ করছি না, কিন্তু ডক্টর মোস্তাক ভাই যেটা বলেছেন যে সীমিত আকারে যদি আমি কোনো ফিজিক্যাল মিটিং করি, তাহলে কতজন কত রুম, ওই রুমের সাইজ অনুযায়ী কতজন বসলে নিরাপদ সেটা আমরা যেন মেনটেন করি, অর্থাৎ অত্যন্ত শারীরিক দূরত্বটা মেনটেন করা যায়, এটি একটি বিষয়। যারা বিভিন্ন রকম চাপ সৃষ্টি করেন আমরা জানি, তাদেরও প্রয়োজন আছে। তাদেরকে বলতে হবে যে আপনারাও আপনাদের জীবনকে মায়া করুন, অন্যের জীবনকে মায়া করুন, এবং চাপ প্রয়োগের আগে আপনারা ভেবে নিন যে আসলে আমাকে আজকে বেঁচে থাকতে হবে, তাহলে দেখবেন আপনিও সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা বলছি না সবকিছু অর্থনীতির চাকা এখনই বন্ধ করা হোক। লাস্টলি যেটা আমি বলতে চাই যে আমাদের এই টেস্টিংটা আবার খুবই দরকার বাড়ানো, এবং আমি আগামীকাল হয়তো আমরা আলোচনা করবো, মাঝখানে যে খুব অল্প কিছু পয়সা ধরা হয়েছিল সেটিও যদি আমরা ওয়েভ করতে পারি, তাহলে মনে হয় কিছুটা মানুষকে আমরা উৎসাহিত করতে পারবো। আর শেষমেশ যে আমার যদি কোনো উপসর্গ থাকে আমি অবশ্যই টেস্ট করে নিই। আমার আশেপাশে কেউ যদি পজিটিভ হয়, এটা যদি জেনে থাকি যে গত 14 দিনে তার সঙ্গে আমি কোনো কোনো সময় তার সাক্ষাৎ হয়েছে, স্বপ্রণোদিত হয়ে যেন আমি টেস্টটা করানোর মধ্যে একটা অনীহা দেখা গিয়েছে, এটাও যেন না করি। কারণ আপনি সংক্রমিত না এটা জানলেও যেমন আপনার ভালো লাগবে, আপনি সংক্রমিত জানলে আপনি এবং আপনার পরিবার এবং সমাজকে রক্ষা করতে পারবেন। এই জিনিসগুলো যদি আমরা আপাতত করতে পারি, আমার বেশি আপাতত রকেট সায়েন্সে যাওয়া দরকার নেই, তাহলে হয়তোবা আমরা বিপদ থেকে মুক্ত থাকতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার জীবন কিন্তু আপনারই, সরকার এই করেছে সেই করেনি এইসব বলে অজুহাত দিয়ে সরকারের দায়ে চাপানোর চেয়ে আগে নিজেকে সুরক্ষিত রাখবেন, কারণ করোনা এমন একটি চাইলে আপনি সুরক্ষিত রাখতে পারেন নিজেকে। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান যেমনটি বলছিলেন যে করণীয় 6টির 1 নাম্বার হলো মাস্ক, 6 নাম্বার হলো টিকা। ফলে আপনি আপনার বাসা থেকে যখন বেরোবেন তখন একটি প্রপার মাস্ক পরে বেরোবেন, শারীরিক দূরত্ব যতটুকু রাখা স্বাস্থ্যবিধি অনুসারে সেটুকু বজায় রাখবেন, হাত পরিষ্কার রাখবেন। সহজ এই কথাগুলো আপনারা গত 1.5 বছরে সবার মুখস্থ হয়ে গেছে, কিন্তু আপনার এখানে মানে ছাড় দেওয়ার বা আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। জীবন আপনার, সেটাকে সুরক্ষিত রাখতে হবে আপনাকেই। ফলে ওমিক্রনের ঢেউ আসার আগেই যেন আমরা নিজেদের ঘরটা শক্ত করে বাঁধতে পারি। সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন।